ভবঘুরের সমরাঙ্গন লিখেছেন তাজরিন ফাতিহা, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ৯। আমি বিস্ময় নেত্রে চেয়ে আছি, নেত্রযুগল যেন সিন্দুর ঢেউ, ইন্দ্রনীল নয়ন মেলে চাপটালো পলক। আমি ডুবে গেলাম এক ঝলক, কাঠিন্য ভরা লোচনে দেখি উত্তাল পরিবার, নীল সমুদ্রে খুঁজে বেড়াই উজ্জ্বল সীতাহার। ওই একটুখানি রথলহরীর দিদার, নীলাদ্রি খুলবে কি সেই দ্বার? নেওয়াজ শবিরের কণ্ঠ থেমে গেল, উপস্থিত সকলের দৃষ্টি তার ওপরে নিবদ্ধ। মারফচেন, মুনতাজির জায়েদ, আজারাক সাইফার সবাই যার যার কাছে ব্যস্ত ছিল। হঠাৎ নেওয়াজের কণ্ঠে কবিতা শুনে এক লম্হায় সকলের কাছে ফুল স্টপ পড়ে গেল। সবাই উপস্থিত থাকলেও জিনান আধাম সেখানে অনুপস্থিত। মুনতাজির নেওয়াজের উদ্দেশ্যে বলল, গোয়েন্দাগিরি ছেড়ে কবি হয়ে গেলেন নাকি মিস্টার নেওয়াজ? নেওয়াজ পিছন থেকে দুটো বেঁধে প্রত্যুত্তর করল, ভাবছি হয়ে যাব। এত বিখ্যাত কবির ভিড়ে নিজেকে বড্ড বেমানান লাগছে। কথা শেষ হতে না হতে আগমন ঘটল জিনান আধামের। হাতে মোটা মোটা দুটো ফাইল, ওপরে বড় বড় লিখিত আর্জেন্ট। বোঝাই যাচ্ছে আজকে ডাবল খাটনি যাবে। জিনানকে দেখে নেওয়াজ থেমে গেল। মুনতাজির বলল, কি অবস্থা? এতক্ষণ হেডে রুম, জরুরি তলব? জিনান এসেই নিচে বরাতকৃত চেয়ারে ধপাস করে বসে শার্টের বোতাম খুলে হা করে বাতাস খেতে লাগলো। খানিক বাদে মুখ খুলল, বলতেন, মিস্টার, জীবনে আমার সুখের কমতি ছিল না। আমি ছিলাম অ্যাডভেঞ্চার প্রেমী। আমি বিশ্বাস করতাম অ্যাডভেঞ্চার ছাড়া লাইফ মূল্যহীন। তাই ছোট থেকে রিস্ক কাজগুলো আকর্ষণ অনুভব করতাম। নিজের বিশ্বাসকে পরিপূর্ণতা দিতে গেলাম সিক্রেট এজেন্ট। ব্যাস, সেই দিন থেকে জীবনে অসুখের কমতি নাই বলেই ফাঁস করে একটা দম নিল। মুনতাজির তাকে সমবেদনা জানালো। মারফচেন কম্পিউটার স্ক্রিনে চোখ রেখে মাউস নাড়াচ্ছে। আজারাক সাইফার পায়ের উপরে পা তুলে বসে চেয়ারে এপাশ ওপাশ ঘোরাচ্ছে আর সকলের কথা শ্রবণ করছে। নেওয়াজ এবারে মুখ খুলল, ভাই, রিফ্রেশের জন্য একখানা কবিতা শোনাই। জিনার আগ্রহী হয়ে বলল, অবভিয়াসলি ব্রাদার, প্লিজ কন্টিনিউ। নেওয়াজ একটু আগের কবিতাখানা আবারও আবৃত্তি করতে লাগলো। জিনানের শুরু চাহনি নেওয়াজের দিকে নিবদ্ধ হলো। নেওয়াজ এক ভ্রু উঁচিয়ে তার দিকে চেয়ে বলল, এই একটুখানি রথলহরীর দিদার, নীলাদ্রি খুলবে কি সেই দ্বার? মুনতাজির সূক্ষ্ম নজরে উভয়কে পর্যবেক্ষণ করে কৌতুক স্বরে বলল, আপনাদের চক্ষু প্রেম হচ্ছে নাকি? আমরা কি দোষ করলাম ভাই? নেওয়াজ চোখ সরিয়ে হালকা হেসে পকেট থেকে আরেকটা কাগজ বের করতে করতে বলল, আপনাদের জন্যও আছে। মুনতাজির নড়ে ছড়ে উৎসুক দৃষ্টি ফেললেও নেওয়াজ পাঁচকৃত কাগজটি খুলে পড়তে শুরু করলো। বেট ইন দ্য ওশান আইস, এ থাউজেন্ড and rolled palms sleep, where silence flows like teardrops in secret deep. তার সমুদ্র দৃষ্টির অন্তরালে ঘুমিয়ে আছে হাজারো অপ্রকাশিত কবিতা, যেখানে কবির রহস্যের নীরবতা ঢেউয়ের মতো দুদুল্যমান। মারফচেন এই পর্যায়ে মুখ খুলল, জাস্ট কিউরিয়াস, হঠাৎ এই প্রেমময় কাব্যিক আলোচনার স্পেসিফিক কারণ আছে কি? নেওয়াজ চেয়ারে বসে রিল্যাক্স মোডে বলল, আসলে হয়েছে কি, খুবই মনোযোগ সহিত ফাইল ঘাটছিলাম। হঠাৎ ফাইলের মধ্যে এত রোমান্টিক রোমান্টিক কবিতা চিরকুট পেয়ে খুশি হয়ে গিয়েছিলাম। কিন্তু পরক্ষণই মনে পড়ল, আরে শালা, আমার চোখ তো নীল আর নীলও নয়, আবার সমুদ্রের মতোও নয়। তাহলে আমি খুশি হচ্ছি কেন? মারফচেন মুনতাজির ভাবনায় মুশকিল হলো। কি মনে করে মারফচেনের সরু চাহনি জিনানের উপরে পড়ল, যার চোখ বর্তমানে ফাইলে আপৃষ্ট। মুনতাজিরও তার চোখ অনুসরণ করে সেদিকে চাইল। হঠাৎ নিজ আসন ছেড়ে উঠে এসে বলল, আধাম সাহেব, আপনার আঁকিতে আমার নয়ন মিলাতে চাই, অনুমতি প্লিজ। জিনান লেখা স্থির রেখে ফাইল থেকে মুখ উঠিয়ে চাইল। মুনতাজির তুড়ি বাঁচিয়ে বলল, কি যেন একটা মিলেছে মনে হচ্ছে। ইউরেকা, পেয়ে গেছি, নীল নীলই আঁকি। আজরাক সাইফার চেয়ার ছেড়ে উঠে নিজের কোট ছেড়ে মুনতাজিরের পাশে ঘেঁষে হেঁটে যেতে যেতে বলল, এটা মিলাতে এতক্ষণ লাগলো মিস্টার মুনতাজির? ইন্দ্রনীল নয়ন, নীলাভ্র, হিজ ওশান আইস যখন বলেছে তখনই তো বুঝে যাওয়ার কথা। মুনতাজির চোখ তীক্ষ্ণ করে বলল, আমি আসলে ভাবছিলাম নেওয়াজ সাহেবের তার জন্য কবিতা লিখল কিনা। কথাটি সূক্ষ্ম খোঁচা ও রসিকতার আজ। নেওয়াজ মাথার পেছনে হাত রেখে পায়ের উপরে পা তুলে বসেছিল। মুনতাজিরের কথা শুনে লাফিয়ে ওঠার ভঙ্গিতে বলল, হোয়াট? আমার কবিতা আপনাদের শোনাতে যাব কোন দুঃখে? ওয়েট, কি? মানে বিয়ে, আই মিন বউ আর কি। আমার বইয়ের কবিতা এখানে বলবো কোন লজিকে? হোয়াট আ কমন সেন্স। আজরাক ফাইল নিয়ে হেঁটে আস্তে আস্তে বলল, তার কমন সেন্স রেস্ট নিচ্ছে, ডোন্ট প্যানিক। মুনতাজি বাঁকা হেসে নেওয়াজের দিকে চাইল, যেন এসবে তার কিছু যায় আসে না। সে উৎফুল্ল ভঙ্গিতে জিনানের কাঁধে হাত রেখে ভ্রু নাচিয়ে বলল, কার মারফচেন এবার ঘাড়ে ম্যাসাজ করতে করতে বলল, আপনার জন্য তো নয়, আপনি এত খুশি হচ্ছেন কেন? সিঙ্গেল সম্ভবত, মিঙ্গেল হলে বুঝতো এগুলো চালার আঙ্গার ছাড়া কিছুই না। নেওয়াজের ঝটপট উত্তর,
আজরাক নিচে বরাদ্দকৃত চেয়ারে বসে বলল, শুনুন মিস্টার মন্তাজির, ওরা তার একান্ত কেউ তাকে উদ্দেশ্য করে লিখেছে, তাই তাকে জেরা করা বন্ধ করুন। একান্ত কথা একান্ত শোনাই শ্রেয়, দোকান্ত হলেই সমস্যা। কি দরকার অন্যের পার্সোনাল বিষয় শোনার? মন্তাজির পুরো কুচকে বিড়বিড় করে বলল, নিরামিষ। নেওয়াজ বিরস মুখে বলল, মিস্টার সাইফার, ডোন্ট বি হাইপার, ইটস জাস্ট ফর ফান, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আজরা কথা না পারিয়ে কফিতে চুমুক দিয়ে কাজে মনোনিবেশ করলো। বাকিরাও কাজে মনোযোগী হলো। পুরো অফিস কক্ষে নীরবতা নেমে আসলে জিনান চেয়ারে হেলান দিয়ে মাথা চেপে ধরল। অমির ভুইয়া, উজান ভুইয়া উভয় উর্মি ভুইয়ার শিওরের পাশে বসে আছেন। ইনাপা মায়ের অসুখ শুনে গত পরশু বাড়িতে এসে পুরো বাড়ি মাতিয়ে ফেলেছে। মানহার বেশ আরাম লাগছে। এতদিন পর মরা বাড়িটায় প্রাণ এসেছে যেন। ইনাপা মামাদের জন্য নাস্তা নিয়ে মায়ের রুমে ঢুকলো। টেবিলে সেসব সাজিয়ে দাঁড়িয়ে রইল। ওমের ভুইয়া ভাগ্নিকে দেখে কাছে ডাকলেন। ইনাবা ওমের ভুইয়া আর ওজান ভুইয়ার মাঝে ঝট করে বসে পড়ল। ওজান ভুইয়া চা হাতে নিয়ে বিস্কুট ভিজিয়ে খাচ্ছিলেন। ইনাবা বসতেই চা ছলকে তার গায়ের ওপরে পড়াই চিৎকার করে বলল, নাবার বাচ্চা। ইনাবা চিপে কামড় দিয়ে বসলো। সরি মামুজান। তোর সরি দিয়ে আমি কি করব? আমার সাথের চা। অমন করছো কেন? আরেক কাপ এনে দিচ্ছি। ওমের ভুইয়া চোখ উঁচিয়ে রাঙিয়ে বললেন, আশ্চর্য, সামান্য চায়ের জন্য এটা কেমন বেফ ওজান? চা না খেলে মরে যাবি? এমন একটা ভাব করছিস মনে হয় জীবনেও চা দেখিসনি, ইডিয়েট কোথাকার। ইনাপা বড় মামাকে থামিয়ে দিয়ে বলল, আরে মামু, রুক যাইয়া। মামুজান মজা করেছে আমার সাথে, তুমি চা খাও তো। অমির ভুইয়া ভাগ্নির মাথায় হাত বুলিয়ে উর্মি ভুইয়ার সাথে আবারও কথায় মশগুল হলেন। ইনাপা ছোট মামার দিকে এগিয়ে এসে বলল, মামুজান আজকে করতে নিয়ে যাবে? কোথায় যেতে চাস? ইনাপা ভাবুক হয়ে বলল, ভাবির গ্রামের ওই দিকে যাওয়ার যাই, জায়গাটা বেশ সুন্দর। ওকে, এবার নুডলসটাতে। এবার নুডলসের পাটি এগিয়ে দিতে দিতে বলল, তুমি প্রচণ্ড ফুটি। উজান ভুইয়া খেতে খেতে জবাব দিলেন, ফুড ছাড়া আমি কিছু না রে, পেটে খাবার না পড়লে আমার ক্যান্সার হয়। ইনাবাচক কপালে তুলে বলল, হোয়াট ক্যান্সার? উজান ভুইয়া নুডলস এতই মুখে পড়েছেন যে কথা বলতে পারছেন না। দ্রুত গিলে বললেন, থুকু, ওটা আলসার হবে। খাওয়ার সময় কথা বলিস না তো, কথা গুলিয়ে ফেলি। তুমিও না। কথা শেষ করে ইনাবা মিট বক্স এগিয়ে দিল, যেটা সে নিজ হাতে বানিয়েছে। উজান ভুইয়া নুডলস কপাকপ খেয়ে মিটবক্সের উপরে হামলে পড়লেন। ইমতিয়াজ ভুইয়ার রুমে ঢুকে উর্মি ভুইয়ার ভাইদের দেখে চোখমুখ কুচকে ফেললেন। উজান ভুইয়াকে এভাবে দেখে খেতে থেকে কপালে ভাঁজ করে বললেন, আস্তে খাও, খাবার পালিয়ে যাচ্ছে না। মনে মনে বললেন, কয় বছরের অভুক্ত কে জানে, চেয়ারম্যান বাড়ি শুদ্ধ খেয়ে ফেলবে মনে হচ্ছে। ইমতিয়াজ ভুইয়ার কথা শুনে উর্মি ভুইয়া উভয়ই চাইল। ওমায়ের ভুইয়া নিজের ভাইয়ের দিকে তাকিয়ে চোখ গরম করলেন। ইনাপা বাবাকে দেখে এগিয়ে গেল। ইমতিয়াজ ভুইয়া মেয়েকে আদর করলেন। বড়দের কথার মাঝে না থেকে ইনাপা রুমে থেকে বেরিয়ে গেল। ইমতিয়াজ ভুইয়া খেয়াল করলেন উর্মি ভুইয়া তার দিকে কঠোর দৃষ্টিতে চেয়ে আছে। আশ্চর্য, সে কি করেছে? সে চোখ সরিয়ে শালা সম্বন্ধীর কথা বলল সাথে। তারা কিছুক্ষণ আলাপ করে বেরিয়ে গেল রুম থেকে বের হতেই ইমতিয়াজ ভুইয়া হাঁপ ছেড়ে বাঁচলেন। কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলেন। বের হয়ে দেখলেন উর্মি ভুইয়া চোখ বুজে আছেন। তোয়ালে দিয়ে মুখ মুছে রুম থেকে বেরোতেই দেখলেন দেওয়াল ধরে মানহা দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দিয়ে ফ্লোর খুঁড়ছে। তিনি কপাল মসৃণ করে স্বভাব সুবল গম্ভীর গলায় বললেন, দাঁড়িয়ে আছো কেন, কিছু বলবে? মানহা মিনমিন করে বলল, মানে আপু নাস্তার ট্রেটা নিতে এসেছি। ইমতিয়াজ ভুইয়ার কেমন যেন লাগলো। আগে সারাক্ষণ উর্মি ভুইয়ার সাথে সাথেই থাকতো, আর এখন রুমে ঢুকতেও ভয় পাচ্ছে মেয়েটা। উর্মি ভুইয়া কি আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে মেয়েটার মধ্যে? তিনি নিজে নাস্তার ট্রে এনে মানহার হাতে ধরিয়ে দিয়ে বললেন, ইনাবা কোথায়? আপু বাড়ির সামনে ছোট মামার সাথে ব্যাডমিন্টন খেলছে। মেয়েটা কোথায়? ওনারা কাজ করছেন, তাই আমি এলাম। মানহার ধীর কণ্ঠ। ইমতিয়াজ ভুইয়া ফুস করে নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা যাও। বলে ইমতিয়াজ ভুইয়া চলে যেতে নিলে মানহা ডাকলো, আপু একটু বাবার বাসায় যেতে চাচ্ছিলাম। ইমতিয়াজ ভুইয়া পুরো কুচকে বললেন, কবে? আজই ইনাবা আপুর সাথে, আবার চলে আসবো। ইহাব যাবে না? মানহা মাথা নিচু করে বলল, ওনাকে জানাইনি এখনো। জানাও, ও গেলে যাও, সমস্যা নেই। বলে রুম থেকে চলে গেলেন তিনি। মানহা মুখ গোমরা করে ট্রে রেখে নিচের রুমে চলে এলো। ওনাকে বলে যদি যেতে না তাই, গতরাতে ফোন করে সাথে যেন রাগারাগি করেছে কার সাথে, আবার খুব সকালে গম্ভীর মুখে বাহিরে বেরিয়ে গিয়েছে, তাই কিছু বলতে ভয় পাচ্ছে। তার সাথেও যদি রাগারাগি করে। ফোন হাতে নিয়ে বার কয়েক ডায়াল করতে গিয়েও ফিরে এসেছে। শেষে সাহস নিয়ে বচ্চিন লেখা নাম্বারটাতে ফোন দিয়ে কানে ধরল। রিং হচ্ছে তবে ধরছে না। মানহা ট্রাই করলো বেশ কয়েকবার। শেষে জিদে কান্না পেল তার। লাস্ট আরেকবার ডায়াল করতেই রিসিভ হলো। মানহা রিসিভ হতেই সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনছেন? শুনছি, বলো। কি করছেন? কুস্তাকুস্তি করি। হ্যাঁ, এটা কেমন উত্তর?
যেমন প্রশ্ন তেমন উত্তর। উফ, আপনি সোজা কথা তো প্যাচান কেন? কি করছে তা জানার জন্য নিশ্চয়ই ফোন দাওনি। কি বলবে সোজা সাপটা বলো। ইহাবে রুট কণ্ঠ। মানহা একটু দম নিয়ে বলল, আপনি কোথায়? এই তো কাজের সামনে, কোস্তাকুস্তি শেষে কবুল বলবো। মানহা চিল্লিয়ে বলল, কি? আপনি কি আমার সাথে মশকরা করছেন? তোমার কি মনে হচ্ছে? মশকরাই তো মনে হচ্ছে। উপাস থেকে ইহাবের উত্তর, তোমার কথাও আমার মশকরা মনে হচ্ছে। মানহা দাঁত খিচে বলল, আমি মশকরা কি করলাম? করনি? মানহা তাতে দাঁত চেপে বলল, না। ও আচ্ছা, ফোন দিয়ে জিজ্ঞেস করেছ কি করেছি। আপনি কোথায়? এগুলো মশকরা নয় তো কি আজকারা? তুমি জানো না এই টাইমে আমি কোথায় থাকি, কি দরকার, কি করি? মানহা নিজের প্রতি নিজের মারাত্মক রাগ হলো। সে তো এমনি জাস্ট কথা একাতে কথাগুলো বলেছিল। এত খেপে যাবে তা তো বোঝেনি। লোকটার মাথা যে গরম সেটা কথাতেই বোঝা যাচ্ছে। মানহা বোধহয় আরও রাগিয়ে দিল। এখন যদি বাবার বাড়ি যাওয়ার কথা বলে তাহলে কি করবে? ভাবলে গায়ে কাটা দিয়ে উঠেছে। সে আর কথা না বাড়িয়ে বলল, আচ্ছা ভুল হয়েছে আমার, আপনি কাজ করুন। বলে ফোন কেটে বন্ধ করে রাখলো। কান্না পাচ্ছে তার, তবে কাঁদল না। শক্ত হয়ে সব কাজ করল। ইনাপা তাকে অনেকবার যেতে সাথলেও সে না করে দিল। শেষে না পেয়ে ইনাপা তার মামাদের সাথে একাই ঘুরতে চলে গেল। মানহা রুমে আটকা পড়ে রইল। রাত 10টা নাগাদ ইহাব আসলো। নিজের রুমের সামনে এসে সোজা বন্ধ দরজায় কয়েকবার ধাক্কালো। একটু পর দরজা খোলার আওয়াজ হলো। ইহাব রুমে ঢুকে দেখলো ঘর অন্ধকার। সে কপাল কুঁচকে লাইট জ্বালালো। একটু পর দেখলো মানহা খ্যাতামুড়ি দিয়ে শুয়ে আছে। ইহাব কপাল কুঁচকে বলল, অসুস্থ নাকি? কোনো উত্তর এলো না। ইহাব সেদিকে আর না ঘেটে তড়িঘড়ি ঘামার তো শার্ট খুলে এসির পাওয়ারটা বাড়িয়ে দিল। দিভানে কিছুক্ষণ বসে ঠান্ডা হলো। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। মানহাকে আগে না দেখে কপালে ভাঁজ পড়ল। ইহাব মুখ মুছে মানহার পাশে বসলো। কাঁথা সরাতে গেলে মানহা শক্ত করে ধরে রাখলো। ইহাব চোখ কাটিয়ে তা সরিয়ে দেখলো মানহার চোখ মুখে ফুলে আছে। সে অবাক হয়ে বলল, কি হচ্ছে তোমার? চোখ মুখের এই অবস্থা কেন? খাওয়া দাওয়া করনি? মানহা শক্ত হয়ে বলল, আমার চিন্তা না করলেও চলবে, সরুন। ইহাব অবাক করে বলল, আশ্চর্য, কাঁদছো কেন? মেরেছে কে? আমি তো মারিনি। তাহলে? মানহা তাতে দাঁত চেপে বলল, সুখে কাঁদি, আমি তো মানুষ না, রোবট, তাই খালি ভাটকাবো। ইহাব মানহার পাশে শুয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এতক্ষণ পরে স্বামী এসেছে, ভাটকাবে না তো কি লটকাবে? মানহা ফোপাতে ফোপাতে বলল, বেটা চাপ, কাজের সময় নাই। বাইরে থাকলে রাজ আর বেটা সাজে, ঘরে আসলে রোম্যান্স খোঁজে। ইহাব বলল, কথা বলো না, ফিল করতে দাও, ডোন্ট ডিস্টার্ব। মানহা নিজের কথার গুরুত্ব না পেয়ে নড়েচড়ে বলল, কালকেই ভাইয়ের কাছে চলে যাব। ইহাব তা শুনে মানহাকে চেপে ধরে গুনগুন করে গাইল, তুমি আমার রোম্যান্স, আমি তোমার পাপ্পি, স্লাবরোকে কাটটি। মানহা ধস্তাধস্তি করে কোনো রকমে বলল, ভাইয়া জানলে মারবে আপনাকে লাথি। নিশাতের সাথে মারওয়ানের মাঝে অদৃশ্য যুদ্ধ চলেছে। কেউ কারোর সাথে কথা বলছে না। উভয়ই নির্লিপ্ত। ছেলেকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছে, কথাবার্তা বলছে। নিশাত রান্নাঘরে রাতের রান্নার আয়োজন করেছে। আজকে করবে রুই মাছ ভুনা আর পাতলা ডাল। হঠাৎ কি মনে করে মারওয়ানের নাম্বারে ডায়াল করে ছেলে কানে ধরিয়ে দিয়ে বলল, বাবাকে শুধু বলবে আজকে মাছ আর ডাল রান্না হচ্ছে। বাকিটা মারওয়ান আজাদ বুঝে নেবে। রোজ রোজ গোস্ত ভাত খেতে চাই, যেন কোন দেশের নবাব। নাহওয়ান ফোন কানে নিয়ে বসে আছে। মারওয়ান ধরলে নাহওয়ান বলল, বাবা আজকে মাছ ডাল রান্না হচ্ছে। ওপাশ থেকে মারওয়ানের চোখ কুচকে গেল। বলল, আচ্ছা। বাবা টককে টানিও। আনবো না। না, রাখ পান্ডা। আচ্ছা লাকি। ওপাশ থেকে টুটটুট শব্দে এলেও নাহওয়ান কান থেকে ফোন নামালো না। বাবা বাবা করতে থাকলো। নিশার ছেলে কান থেকে ফোন নিয়ে রেখে রান্নায় মন দিল। একটু পর নাহওয়ানকে বাটিতে গুঁড়ো দুধ দিয়ে গেল। বাচ্চাটা দুধ পেয়ে দু হাতে নিয়ে খাচ্ছে। পুরো জামা ভরিয়ে ফেলেছে। খাওয়া শেষ হতেই মায়ের কাছে গিয়ে বলল, মা খেয়েছি। নিশাত ঘুরে নাহওয়ানের এই দশা দেখে মাথায় হাত দিল। এসব কি করেছ? নাহওয়ান ফোকলা হেসে বলল, একটু ডুডু খেয়েছি। নিশাত ছেলের হাত মুখ সব ধুয়ে দিতে দিতে বলল, দুধ এভাবে খাই, সব ভরিয়ে ফেলেছ। বুকের কাছে জামার উপরে গুঁড়ো দুধ ছেড়ে পরিষ্কার করে দিল। তারপর ছেলেকে কোলে নিয়েই রান্না করতে লাগলো। রান্না শেষে অজু করে এসার নামাজে দাঁড়ালো। নাহওয়ানও মায়ের পাশে নিজের ছোট্ট টুপি পরে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে দুই মা ছেলে কোরআন তেলাওয়াত করেছে নিশাত, আর তার কোলে চুপটি করে বসে তা শুনছে নাহওয়ান। প্রার্থনা শেষে স্কুলের পরীক্ষার খাতা দেখতে বসে গেল নিশাত। দরজায় কড়া নাড়ার শব্দে উঠে গিয়ে দরজা খুলে দিল। মারওয়ান রুমে ঢুকে বিছানার উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজ থেকে বলল, ঘরে এসেও শান্তি নেই, নিজের মর্জি মতো বাসা বানিয়ে রেখেছে। মাছ রান্না করে, খাতা ছড়িয়ে ছিটিয়ে বিছানায় ভরে রাখে। এক বিন্দু শান্তি নেই কোথাও। নিশাত কথা না বাড়িয়ে খাতাপত্র গুছিয়ে পাশের রুমে চলে গেল। ওই লোকের সাথে কথা বলা বাদ দিয়ে দিয়েছে সে। অযাচিত কথা বলার কোনো মানেই হয় না। মারওয়ান নিশাতকে চুপচাপ চলে যেতে দেখে ঠোঁট বাঁকিয়ে বলল, অ্যাটিটিউড। নাহওয়ানকে দেখে বলল,
ওই কবুতরের ছাও খেয়েছিস? নাহওয়ান গোলগাল শরীরটা নিয়ে দৌড়ে এসে মারওয়ানের পা চাপড়ে ধরে বলল, খাইনি। মারওয়ান ছেলেকে কোলে তুলে নিয়ে বলল, ভালো করেছিস, আমার সাথে বিরিয়ানি খাবি? নাহওয়ান মাথা নাড়াতে নাড়াতে বলল, মুজা মুজা খাবো। হ্যাঁ, পকেটে হাত দে। নাহওয়ান বাবার বুক পকেটে হাত ঢুকিয়ে চকলেট বের করে আনলো। রাত 2টা, নিশাতের ব্যাক পেইন উঠেছে, একটু চোখ বুঝেছিল, হঠাৎ ব্যথায় শীততারায় টান টান করেছে। খাতা কেটে কিছুক্ষণ আগে শুয়েছিল সে, আচমকা ঘুম ভেঙে যাবে বুঝতে পারেনি। পাশের রুমে ছেলে আর ছেলের বাপ ঘুমোচ্ছে। বেশি রাত জাগলে এই রুমে সে একাই ঘুমায়, আজকেও ব্যতিক্রম হয়নি। ধীরে ধীরে কোমরে হাত রেখে আলমারি ধরে দাঁড়ালো। চারিপাশে অন্ধকার, লোকটা সব বাতি নিভিয়ে দিয়েছে। জানে সে বাতি না জ্বালায় ঘুমাতে পারে না, শরীরে কাটা দেয়, তাই ইচ্ছে করেই করেছে। অন্ধকারে লাইটের সুইচ খুঁজে পাচ্ছে না, মাথায় তাড়াতে পারছে না, গলা শুকিয়ে এসেছে, পানি পিপাসা লেগেছে। কোনো রকমের দেওয়াল ধরে ধরে রান্নাঘরে গেল। রান্নাঘরে পাতি জ্বালিয়ে পানি পান করলো, ছোট পাতিলে গরম পানি বসিয়ে দিল। রান্নাঘরে সিঙ্ক ধরে দাঁড়িয়ে রইল। মারওয়ান বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছিল। প্রতি রাতেই টানে, সিগারেট খাওয়ার নেশায় পরিণত হয়েছে। না খেলে অস্বস্তি হয়, আরাম লাগে না, কিছুতেই ছাড়তে পারে না। হঠাৎ ভেতর থেকে টুংটাং শব্দ শুনে সিগারেটের লম্বা টান মেরে সেটা বাইরে ফেলে রুমে আসলো। রান্নাঘর থেকে আলো আসায় সেদিকে এগিয়ে গেল। রুম থেকে উঁকি মেরে দেখলো নিশাত কোমরে হাত দিয়ে চোখ বন্ধ করে দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে, চুল খোলা। চুলায় সম্ভবত কিছু দিয়েছে, কিন্তু কি দিয়েছে তা বোঝা যাচ্ছে না। নিশাত দাঁড়িয়ে থাকায় ভালোভাবে দেখতেও পাচ্ছে না। যাবে কি যাবে না এই দোতানায় পা বাড়ালো। নিশাতের পেছন থেকে উঁকি মেরে দেখলো চুলায় গরম পানি ফুটছে। মারওয়ান দৃষ্টি সংকোচ করে ভাবলো, এই রাতে গরম পানি দিয়ে কি করবে? চা খাবে নাকি? নিশাত পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে ঘাড় ঘুরিয়ে চাইল, কাউকেই দেখলো না। মনের ভুল সম্ভবত। কাপা কাপা হাতে গরম পানি নামালো, অস্বাভাবিক কাঁপছে হাত দুটো। র্যাক থেকে হট ওয়াটার ব্যাগ নামিয়ে কাপা কাপা হাতে গরম পানি ভরতে নিলেই অর্ধেকটুকু পড়ে গেল। নিশাত ব্যথায় অসহায় হয়ে কান্না করে দিল। কাঁপতে কাঁপতে ব্যালেন্স রাখতে পেরে পড়ে যেতে নিলে শরীরটা শক্তপোক্ত কিছুর সাথে বাধা পেল। সে কান্নারত মুখটা উঁচিয়ে সেদিকে চাইল। মারওয়ানের কঠিন মুখে নজর এলো। মারওয়ান তখন মুখ ধুতে গিয়েছিল। নিশাত নিজের দৃষ্টি সরিয়ে আবারও ব্যাগে পানি ভরতে নিলে মারওয়ান খ্যাচ করে তা টেনে নিল। ও নিজের ভারসাম্য সিঙ্কে দিয়ে 2 হাতে মাজায় রেখে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। মারওয়ান গরম পানি ভরতে ভরতে বলল, এখনো তেজ কমে না? পানি ভরার শেষে নিশাতের দিকে চাইল, যে বর্তমানে চোখ বন্ধ করে পেছনে যতটুকু হাত চাই ততটুকু দিয়ে টিকছেন। চোখের কোনায় পানি শুকিয়ে আছে, বোঝা যাচ্ছে অতিরিক্ত ব্যথায় কাইল হয়ে গিয়েছে বেচারি। মারওয়ান নিশাতের ব্যাক সাইডে ওয়াটার ব্যাগ ধরে রাখলো। নিশাত করে নিতে চাইলে মারওয়ান শক্ত করে ধরে রাখলো তাই নড়তে পারল না সে। খানিক পর ব্যথা কিছুটা কমে এলে নিশাত বলল, আর লাগবে না, কমছে ব্যথা। মারওয়ান এক হাতে নিশাতকে জড়িয়ে নিজেদের ঘরে নিয়ে বিছানায় বসালো। নিশাত কিছুটা জোরেই বলল, আমি ঘুমাবো, টানা হেঁচড়া পছন্দ না। মারওয়ান নিশাতের কথা গ্রাহ্য না করে তাকে জোর করে শুইয়ে দিয়ে ওয়াটার ব্যাগ চেপে ধরে রাখলো। শুতে গিয়ে নিশাত ব্যথা পেয়ে হালকা শব্দ করে উঠল। মারওয়ান বলে উঠল, কলকাপচার সব নড়ে গিয়েছে, তবুও বিয়ের জন্য সম্বন্ধ আসে, রুচি কি ইচ্ছা? নিশাত প্রত্যুত্তর করল না। ওই দিনের সম্বন্ধ আসার পর মারওয়ান হেন কথা নাই যেন খোঁটা মারেনি। নিশাত প্রথম প্রথম চিল্লালেও এখন আর রাগ করে না, কথায় কথা পারে। এই লোককে বোঝানোর সাধ্য তার নেই। মারওয়ান কোমরে মালিশ করে দিতে দিতে বলল, বাচ্চার মা চলন বলন হবে মামা, অথচ সাইজের জন্য দেখা যায় বাচ্চা বাচ্চা। মন চাচ্ছে ধবাজঙ্গ কোমর আবারও ভাঙিয়ে দিতে। লাঠি নিয়ে চলাচল করবে, তাহলে আর বিয়াত্তা মহিলার সম্বন্ধ আসবে না, তেজও দেখবে না। নিশাতের সারা সপ্তাহ নেই। মারওয়ান কিছুক্ষণ একা একা বকবক করে উকি দিয়ে দেখল। নিশাতের চোখ বন্ধ। মারওয়ান নিঃশ্বাস ফেলে শুয়ে পড়ল। বিড়বিড় করে বলল, উচিত কথা বললে কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। এতক্ষণ কাকে কি বললাম? ঝগড়া করতে বলো, ফাল দিয়ে উঠবে, শালির বেটি জাতি। নিশাতের ঠোঁট প্রসারিত হলো। ঘুমায় নিশে শক্ত হলে বালিশে আরামে চোখ বুঝেছিল। মারওয়ানের হাত সরে যাওয়াই ভালো লাগছিল না। নিশাতের মাথায় চট করে বুদ্ধি এলো। চোখ বুঝে হঠাৎ কোমরে ধরে ব্যথায় গঙ্গিয়ে উঠল। ভাবখানা এমন যেন গভীর ঘুমে আচ্ছন্ন সে। মারওয়ান তার দিকে এক বল চেয়ে শুয়ে থেকে কোমরে হাত দিয়ে মালিশ করতে লাগলো। নিশাত আবারও আরামে চোখ বুঝল। ঠোঁট বাঁকিয়ে মনে মনে বলল, নারী ছলনার কাছে পুরুষ তুমি শিশু। ফজরের আজানের ধ্বনি মুখরিত হচ্ছে। নিশাত ঘুম ঘুম চোখ মেলে ধীরে স্থিরে চাইল। চোখ খুলে মারওয়ানের পিঠ নজরে এলো, যে তার উল্টো ফিরে শুয়ে আছে। নিশাত ঘাড় ঘুরিয়ে পাশে হাত চাইল, কাউকে পেল না। চমকে তাকিয়ে দেখলো পাশটা খালি। তার ছানা কই? মুহূর্তের মাঝে উঠে বসে খাটের নিচে দেখলো, আশেপাশে দেখলো, নেই, কোথাও নেই। মারওয়ানের দিকে দৃষ্টি ফেলে দেখলো তার কনুইয়ের ফাঁক গলিয়ে গুলুমুলু মুঠোকৃত একটি হাত বেরিয়ে আছে। নিশাত ফোঁস করে দম ছাড়লো। আরেকটি হলে তার দমটাই বেরিয়ে আসতো। ঘুম থেকে উঠে মানুষের মস্তিষ্ক
কম কাজ করে। অন্যান্য সময়ে সবার আগে মারওয়ান আশপাশ চেক করতে আজ আর মারওয়ান বাদে সবকিছু তন্ন করে খুঁজছে সারা। নিশাত কপালে হাত রেখে একটু ধাতস্থ হলো। চুলগুলো হাতে খোপা করে অজু করে নামাজ আদায় করলো। নিশাতের আজ নাস্তা বানাইতে ইচ্ছে করছে না। কেমন ব্যথা আর ম্যাচ করছে শরীরটা। স্কুলে বলে ছুটি নেবে কিনা সেটাও বুঝতেও পারছে না। আজকাল শরীরটা বড্ড খারাপ লাগে। একটু হলেও অসুস্থ হয়ে যাওয়ার এক বাতিক দেখা দিয়েছে। বিছানায় হেলান দিয়ে চোখ বুজে রইল। ভালো লাগলে স্কুলে যাবে, নয়তো ফোন করে না করে দেবে। কর্তৃপক্ষ ছুটি দেবে কিনা সেটাও বড় বিষয়। এমনিতেও গত কয়েক মাসে ছুটির সংখ্যা তার বেশি। আজকে ছুটির কথা বললে সোজা হাতে কাগজ ধরিয়ে আবার বের করে না দেয়। কাগজ ধরিয়ে দিলে কাগজ নিয়ে সোজা চলে আসবে। এত ক্লান্তি অবসাদ চাপ নিতে পারছে না সে। নিশাতের মতো চাকরিজীবীরা কাজ থেকে ইস্তফা নিতে মাঝে মধ্যেই ভেবে থাকে। সামনাসামনি বলার সাহস ক্ষমতা কোনোটাই তাদের থাকে না। কারণ মধ্যবিত্তরা কল্পনায় একটা প্রাসাদের মালিক হলেও বাস্তবে পেটের দায়ে কামলা খাটতে দুবার ভাবে না। বাঁচতে তো হবে, লোকে কি বলবে তা দিয়ে তো আর পেটের ক্ষুধা নিবারণ হবে না। যদিও মধ্যবিত্তের চক্ষু লজ্জাটা বেশি। দুনিয়াতে পেটেই যত নষ্টের গোড়া ও শান্তির মূল। একে ভর্তি করতে মানুষের কত আয়োজন। এটা না থাকলে বিশাল পৃথিবীর এক কোণে পড়ে থাকতো। এত ঝাঁকি ঝামেলা পোহাতে হতো না। এসব ভাবতে ভাবতে কখনো তার চোখ লেগে এসেছে বলা মুশকিল। মুখে সুরসুরি লাগাই ঘুম হালকা হলে এলো নিশাতের। আঁকি পলক জোর করে টেনে খুলে দেখলো নাহুয়ান ছোট ছোট হাত দিয়ে তার মুখে হাত বুলিয়ে দিচ্ছে। নিশাতকে চোখ খুলতে দেখে হাসলো বাচ্চাটা। মা। নিশাত আওয়াজ দিল। হুম। নাহুয়ান গাড় পাকিয়ে ফোকলা হেসে বলল, ঘুম ভাঙিয়েছিয়ে? নিশাত উঠে বসে চুলগুলো হাতে খোপা করতে করতে বলল, এই তো ভাঙলো, আপনি উঠে পড়েছেন? আমি উঠছি, বাবা উঠছে। খাবার নাই। নিশাত বুঝল তার ছানার খিদে পেয়েছে। আজ তো সে নাস্তাও বানায়নি। ঘড়িতে তাকিয়ে দেখলো স্কুলের আর 30 মিনিট আছে। নিশাত বলল, তোমার বাবা কই? বাবা কাই। নিশাতের কপাল কুচকে গেল। কি খায় তোমার বাবা? নাহুয়ান মায়ের পাশে তার ছোট্ট গোলুমুলো হাত পা মেলে বসে বলল, ওই যে চিড়ে চিড়ে খায়। নিশাত বুঝলো রুটির কথা বলেছে নাহুয়ান। সে দ্রুত ছেলেকে কোলে নিয়ে উঠে দাঁড়িয়ে পাশের রুমে গেল। পর্দা সরিয়ে দেখলো মারওয়ান খাটে হেলান দিয়ে চা খাচ্ছে আর পেপার পড়ছে। পরনে শুধু লুঙ্গি আর ঘাড়ে দুই পাশে দিয়ে গামছা ঝুলছে। নিশাত রেগে গেল। রান্না করে গিয়ে জোরে জোরে বাসন কোচন রাখছে আর চিল্লিয়ে বলছে, একা একা পাশের রুমে নাস্তা এনে নিজের উদর পূর্তি করছে, আর অথচ বাচ্চাটাকে না খাইয়ে রেখেছে এখনো। ও কি খুব বেশি খেত? সভ্যতার বালাই নেই, 3rd ক্লাস লোক। নিশাত রাগে কচকচ করতে করতে চলায় গতকাল রাতের দুধ জাল করছে। কোলে নাহুয়ান মায়ের চিৎকারে ভয়ে পেয়ে গুটিয়ে আছে। মায়ের গায়ে মুখ লুকিয়ে সামনে তাকিয়ে দেখলো বাবা দাঁড়িয়ে, যার চোখ দুটো বর্তমানে কুঁচকে গম্ভীর হয়ে আছে। নাহুয়ান বাবার দিকে 2 হাত মেলে দিল। মারওয়ান নিশাতের পেছনে দাঁড়িয়ে বলে, সকাল সকাল গলা এত চড়া কেন? ঘরের মধ্যে প্রতিদিন অশান্তি করতে হবে কেন? সমস্যা কি? নিশাত কোনো কথার জবাব দিল না, নিজ মনে কাজ করতে লাগলো। নাহুয়ানের হাত বাড়িয়ে বাবা বাবা বলে ডাক দিতে দেরি, কিন্তু নিশাতের ধমকে উঠতে দেরি হয়নি। চুপ! থাপ্পড় মেরে বাবা বাবা বের করা ছুটিয়ে দেব। সেদিনের মায়ের কথা ভুলে যাওনি নিশ্চয়? মারওয়ানের রাগ আকাশ ছুলো। দোষ না করে অযথা কথা আর চিল্লাচিল্লি কেই বা সহ্য করে। রান্না করে সবগুলো বাসন রাগে জিতে এক ধাক্কায় ফেলে দিল। ঝনঝন শব্দে নিশাত কেঁপে উঠল। নাহুয়ান ও বাবার অগ্নিমূর্তি দেখে কেঁদে দিল। বুঝে হওয়ার পর এই প্রথম বাবাকে এত রাগতে দেখলো, ভয় তো পাবেই। মারওয়ান দেওয়ালে থাবা মেরে গর্জে উঠে বলল, প্রতিদিন নাটক মারাও? বালের সংসার করতে আসছি। এটারে বলে বালের সংসার। খালি সারাক্ষণ জ্ঞান জ্ঞান প্যান প্যান। কানটা আবার ঝালাপালা করে দিচ্ছে। শরীর খারাপ ভেবে নাস্তা আনলাম, ওর ছেলেকে খাওয়াইলাম, এটা দোষ হয়েছে আমার। সকাল সকাল তেজ দেখাচ্ছে, চিল্লানো শুরু করেছে যেন রেডিও শোনাচ্ছে। একটু কামাই করে খাওয়াই এর দাপটে ঘরে ঢোকা যায় না। গোষ্ঠী কিলাই এই সংসারে। বলে পায়ের কাছে এক বোতলে লাথি মেরে চলে গেল। বোতল পেটে পানি বেরিয়ে এলো। নিশাত লন্ড্রপণ্য রান্না করে ছেলেকে চেপে ধরে পাথরের মতো দাঁড়িয়ে। সংসারে একজন আগুন হলে আরেকজনকে পানি হতে হয়, তবে সেই পানি যদি পেট্রোলের রূপ নেয় সেখানে বিস্ফোরণ হওয়া স্বাভাবিক। নাহুয়ান হেঁচকে তুলে কাছে। সম্ভবত এই সংসার যুদ্ধে বাচ্চার মা উভয় বিধ্বস্ত। সম্পর্কের ছেঁড়া সুতোই বোধহয় এবার পুরোপুরি ছেঁড়ার বন্দোবস্ত হলো। পতালয় নামক চেয়ারম্যান বাড়িতে সকাল সকাল ভয়াবহ কাণ্ড ঘটে গিয়েছে। সেই কাণ্ডটা একেবারে খবরে ছাপানোর মতো কাণ্ড। শাশুড়ির হাতে পুত্রবধূ চর খেয়ে বোবা হয়ে গেল। উর্মি ভুইয়া ভাষ্যমতে মানহাতাকে চায়ের সাথে কিছু মিক্স করে দিয়েছে। তার ধারণা সেটা বিষ। ভাগ্যিস সেই সময় সে ওখানে গিয়েছিল, নয়তো এই মেয়ে তাকে জমের দুয়ারে পাঠিয়ে দিত। মানহাকে যতগুলো ভেবেছিল আদৌ মেয়েটা দুনিয়ার বাজে। সেই থেকেই ঘটনার সূত্রপাত। দিন দিন উর্মি ভুইয়ার আচরণ আক্রমণাত্মক হয়ে যাচ্ছে। স্বামী, কন্যা, পুত্রবধূ কাউকে দুই চোখে সহ্য করতে পারছেন না।
বিশাল হলরুমে বৈঠক বসেছে। উর্মি ভূঁইয়ার দুই ভাই ওমের ভূঁইয়া আর ওজান ভূঁইয়াও উপস্থিত। ইহাব সকলকে ডেকে হুলস্থুল গুটিয়ে ফেলেছে। উপস্থিতি সকলের মুখে চিন্তার রেখা ফুটে আছে। অথচ যাকে নিয়ে বৈঠক সে নির্বিকার চিত্তে চায়ের চুমুক দিচ্ছে আর বই পড়ছেন, যেন এসব বৈঠক তার কিছুই যায় আসে না। ইমতিয়াজ ভূঁইয়া পড়ছেন গারাকলে, এদিকেও যেতে পারছেন না, ওদিকেও যেতে পারছেন না, দুদিকেই বিপদ। ইহাব মুখ শক্ত করে ওমের ভূঁইয়ার উদ্দেশ্যে বলল, মামু, তোমার আদরের মনকে জিজ্ঞেস করো আমার বউয়ের সাথে তার কিসের শত্রুতা। প্রথম প্রথম তো মাথায় তুলে নাচতো, এখন মাথা থেকে ছেড়ে আছাড় দিচ্ছে কেন? ওমের ভূঁইয়া বললেন, একটু শান্ত হোক। কিসের শান্ত হব? মমের মতো গিরগিটির মতো রূপ বদলানো দেখে আমি হতভম্ব হই। আর বেচারি তো পরের মেয়ে, সে তো বুঝে উঠতেই পারছে না কি ঘটেছে আর কেন ঘটেছে। আমি না হয় ছেলে একটা কোনো একটা 10টা থাপ্পড় খেলেও প্রবলেম নেই, কিন্তু আমার বউকে মারে, কথা শোনাই কোন চুক্তিতে? মানহা কি তার মেয়ে? তোর মা তো বললো চায়ের সাথে কিছু মেশাতে দেখেছে, তাই এমন রিয়াক্ট করেছে। ইহাব কপালে হাত থেকে বলল, ওটা চিনি ছিল মামা। মমের কি হয়েছে বুঝতে পারছি না, সব কিছুতে অহেতুক সন্দেহ করা শুরু করেছে। মারতে হলে ছেলেকে মারতো, পরে মেয়েকে মারার দরকারটা কি ছিল? মেয়েটার চোখে আমি কালার হলাম না? ওর মা বাবা ভাইরা জানলে কি হবে বুঝতে পারছো? ওমের ভূঁইয়া বললেন, তোর বউ কি উচ্চ বংশনীয়, ধনী পরিবারের? তাহলে আমাকে ফোন নাম্বার দে, আমি যোগাযোগ করব। অত টেনশন করতে হবে না, তোর মামু আছে কি করতে। ইহাব গম্ভীর কণ্ঠে বলল, প্রয়োজন নেই, আমি দেখব। উর্মি ভূঁইয়া এবার মুখ খুললেন, পুরোপুরি দেখি বইয়ের গোলাম হয়ে গেছিস বা নিশ্চয়ই কান পড়া দিয়েছে। ওই মেয়ে একটা কুটনি, ঠিক ছেলেকে মায়ের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। একে কি দেখে ভালো ভাবতাম, ভাবলেই তো শরীর কুটকুট করছে। ইহাব দাঁড়িয়ে বলল, মম, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। কান পড়া দেওয়ার কিছু নেই, সব কিছু আমার চোখের সামনেই ঘটেছে। তাই অযথা পরের মেয়েকে টেনো না এর মধ্যে। ভালো ফ্যামিলির মেয়ে দেখে এখনো চুপ করে আছে, নয়তো অন্য মেয়ে হলে এই ঘটনার পর বাপের বাড়ি গিয়ে কেস করে দিত আমাদের নামে। তখন জেলে বসে সর্ষে ফুলতে ঠাসে শব্দে পুরো বসার ঘরে স্তব্ধ। ইহাব ডান গালে হাত থেকে দাঁড়িয়ে আছে। উমের ভূঁইয়া, ওজান ভূঁইয়া, ইমতিয়াজ ভূঁইয়া ইনাবা সকলে থাপ্পড়ের শব্দে দাঁড়িয়ে গেছে। উর্মি ভূঁইয়া ইহাবের দিকে তাকিয়ে বলল, মায়ের চোখে চোখ রেখে কথা বলা শিখেছ? যাও, তোমাকেও তোমার বউ দুজনকে থাপ্পড় দিলাম। এবার জামাই বউ দুজনে যে আমার নামে কেস করে এসো যাও। বেয়াদব পেটে ধরেছি, রক্ত কথা বলে। তোমার রক্তও কথা বলেছে, হেরাম দেখাচ্ছে আমাকে। ইমতিয়াজ ভূঁইয়া উর্মি ভূঁইয়াকে ধরতে এলে উর্মি ভূঁইয়া চোখ রাঙিয়ে বলল, দূরে থাকুন, ছেলেকে শাসন করতে পারে না, আসতে আমাকে শান্ত করতে। ইনাবা এগিয়ে আস্তে আস্তে বলল, আমি একটু ঠান্ডা হও, তোমার প্রেশার বাড়বে। তোমারও ভাই ভাবের সঙ্গে চর খাওয়ার শখ জেগেছে, তোমার কাছে জ্ঞান চেয়েছি, দূরে থেকো। উর্মি ভূঁইয়ার কঠিন স্বর। ইহাবার এক মুহূর্ত না দাঁড়িয়ে কটকট পায়ে হেঁটে উপরে চলে গেল। পুরো হলরুমে নীরবতা নেমে আসলো। ইমতিয়াজ ভূঁইয়া চিন্তিত বদনে চাই রইলেন। জিনানের আজকে ডিউটি নেই, বাকি 4 জনেই অফ ডে। কানে ব্লুটুথ, যেটা দিয়ে নেওয়াজ, মুনতাজির, মার্ফ, সাইফার সকলে এর সাথে কথা বলছে। ঘরে বসে আর্জেন্ট ফাইল চেক করেছে আর রেডমার্ক দিয়ে ক্রস চিহ্ন দিচ্ছে কিছু কাগজে। হঠাৎ তার পার্সোনাল ফোন ভাইব্রেট করতে লাগলো। জিনান কেটে দিল, তবে অপরপক্ষ মারাত্মক অধৈর্য বোঝাই যাচ্ছে। বারবার বিরতিহীনভাবে কল দিয়েই যাচ্ছে। জিনান শেষে ফোন সুইচ অফ করে রাখলো। জরুরি আলাপ কাজ ছেড়ে একটু রিল্যাক্স হয়ে বসতেই কলিং বেলের শব্দে টনক নড়ল। এই ফ্ল্যাটে সে একাই থাকে। এই সময় আবার কে এলো? কুচুনো গেঞ্জি টান টান করে ট্রাউজারের পকেটে এক হাত ভরে দরজার পিপো হলে চোখ রাখল। আশেপাশে কাউকে দেখলো না। জিনান কপাল ভাঁজ করে চলে যেতে নিলেও আবারও অনবরত কলিং বেল বেজে থাকলো। সে এবার ঘর থেকে পিস্তল নিয়ে এসে ধীরে ধীরে দরজা খুলে দিতেই কেউ যেন তার গায়ের উপরে হামলে পড়ল। জিনান অতর্কিত হামলায় উল্টোপাল্টো হয়ে পড়ে গেল। গায়ের উপরে ভারী বস্তুদের দিকে নজর দিয়ে বলল, এখানে কি? ওপরে মানুষটা আরাম করে এক পায়ের উপরে আরেক পা ভাঁজ করে আসনের মতো বসে পড়ল। তুমি? জিনান দ্রুত উঠে দরজা বন্ধ করে বলল, তুমি পাগলামি বন্ধ করবে কবে ইরা? ইরা নামক মেয়েটি ছুটে এসে জিনানের গলায় জড়িয়ে ধরে বলল, কোনো দিন না, তুমি তো আমাকে একটুও মনে করো না। জিনান মুখের অভিব্যক্তি পরিবর্তন করেই বলল, আমার কাজ থাকে, সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তুমি বাসার ঠিকানা পেয়েছো দেখে যখন তখন এখানে চলে আসবে, এটা পারমিশন কিন্তু তোমায় দেওয়া হয়নি। ইরা মুখ কালো করে বলল, তোমার বাসায় আসতে আমার পারমিশন লাগবে নীলাপ্র? জিনান বিরক্তিসূচক শব্দ করে নিজের কপাল চুলকে বলল, অবভিয়াসলি লাগবে। তোমার পাগলামি তুমি বাসা পর্যন্ত বজায় রাখো। তোমার গুরুত্বপূর্ণ ফাইলের ভিতরে তোমার প্রেম কাহিনী শোনার জন্য নিশ্চয়ই কেউ বসে নেই। এই জন্যই এই পেশার কথা তোমাদের মতো ছেলে মেয়েকে জানানো উচিত না। এরা কাজের কাজ তো কিছু করবে না, উল্টো অযথা প্যারা দেয়। পুরো অফিস রুমে আমার মান ইজ্জত খেয়েছো তুমি, এখনো বাচ্চা নেই তুমি, অবুজের মতো বিহেভ এবার অন্তত ছাড়ো। এরা ছলছল চোখে তাকিয়ে আছে। এতদিন পর দেখা হয়েছে, কোথায় জড়িয়ে ধরবে তা না করে কড়া কড়া কথা শুনিয়ে যাচ্ছে।
ইরা কি এত কিছু বুঝে কাগজগুলো রেখেছিল? মনটা তার বিষণ্ণতায় ভরে গেল। এইসব পুরুষদের বিবাহ করাই ভুল। এদের কাছে নারীর প্রেমকে ঢং ন্যাকামি লাগে। বাবার জোড়াজুড়িতে এই কাজী নামক বাসটাকে বিবাহ করে তার জীবনের যৌবন সব শেষ। সে ছাড়া এই কারেন্টের তারকে কেই বা বিয়ে করত? একটু ধরলেই চিরিক মেরে ওঠে শালার বিদেশি মাল। এসব ভেবে ইরা মুখ মোছড়ালো। জিনান তার মুখের সামনে তুড়ি বাজাতেই ইরা নিজের ব্যাগ নিয়ে সোজা শোবার ঘরে চলে এলো। জিনান পিছু পিছু এসে বলল, তুমি কি এখানে থাকবেন? ইরা না ঘুরে নিজের হ্যান্ডব্যাগ আলমারি খুলে রাখতে রাখতে বলল, না, আমার ভূত থাকবে। জিনান একটু উঁচিয়ে বলল, তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম আমি। ইরা প্রত্যুত্তর করল না, মনে মনে বলল, উনি বারণ করলে আমি শুনবো। জিনান দরজায় হেলান দিয়ে বলল, জামা কাপড় তো আনোনি, কি পরে থাকবে? দরকার হলে জামা কাপড় ছাড়াই থাকবো, কোনো সমস্যা? জিনান হেলানারত অবস্থায় হাত ভাঁজ করে বলল, তোমার সমস্যা না হলে আমার সমস্যা কেন হবে? জামা কাপড় ছাড়া তো আর আমি থাকবো না। ইরা জিনানের কথার মানে বুঝতে পেরে চোখ রাঙিয়ে বলল, অসভ্য। তারপর আলমারি খুলে জিনানের একটা সাদা গেঞ্জি আর ট্রাউজার নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। জিনান দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। শুরু হয়েছে তার ব্র্যান্ডের গেঞ্জি ট্রাউজারে দখলদারিত্ব। এই মেয়ে এখানে আসলে তার আলমারি লঞ্চবন্ধ করে ফেলে। জিনান মাথায় হাত দিয়ে বসে আছে, সব গুরুত্বপূর্ণ ফাইল গুছিয়ে লকারে ঢুকিয়ে রাখলো। কোথায় কোথায় হাত দেয় বলা যায় না। একটু সুস্থ থাকে না মেয়েটা, এত চঞ্চল আর অস্থির। উফ, জিনান আর ভাবতেই পারল না। ইরার বেরোনের অপেক্ষা করতে লাগলো। এসেছে যেহেতু বেশি বেশি খাটিয়ে নিতে হবে, তাহলে ঘন ঘন এখানে আসার স্বাদ মিটে যাবে। ইহাব মানহার সাথে কথা বলার চেষ্টা করেছে, তবে মানহা তাকে এড়িয়ে যাচ্ছে। ফ্লাফিকে আদর করছে, খাবার দিচ্ছে, একদম চুপচাপ হয়ে আছে। ইহাবের মনে হচ্ছে ঝড় আসার পূর্বের লক্ষণ এটা। অমি ভুইয়ার জ্বর খেয়ে জবার বন্ধ হয়ে গেছে নাকি? বেচারি ওই মুহূর্তে থেকেই বোধহয় এখনো বেরোতে পারেনি। ইহাব কলা খাকারি দিয়ে বলল, শোনো, জ্বর তুমিও খেয়েছো, আমিও খেয়েছি, হয়ে গেল না সৎপথ? কথা না বললে কি কাল থেকে জ্বরটা উঠে যাবে? আমার সাথে কথা না বলার কারণ কি? জ্বর কি আমি দিয়েছি? যে দিয়েছি তার সাথে কথা বলো না। আমি তো নিজে ভুক্তভোগী, তাই আসো কোলাকুলি করে ব্যাপারটা মিটিয়ে ফেলি। মানহা প্রত্যুত্তর করলো না। মানহা উত্তর না পেয়ে ইহাব নিচ থেকে এগিয়ে এসে মানহার পেছনে থেকে চাপড়ে ধরল। অমনি মানহা চোখ ঘুরিয়ে ইহাবের দিকে চাইল। ইহাব বলল, রাগ করে না রিন পাউডার, খুলেতে মুখের লাউটার। মানহা ইহাবকে সরিয়ে বলল, উল্টোপাল্টা ছন্দ বলা বন্ধ করুন, আমার ভালো লাগছে না এইসব। ইহাব এগিয়ে এসে বলল, যাক, অবশেষে কথা বললে রিন পাউডার। মানহা বিরক্তি নিয়ে বলল, আশ্চর্য, রিন পাউডার কে? কে আবার? তুমি? আমার একটা সুন্দর নাম আছে, মানহা আফরিন। ডাকলে সেই নামেই ডাকবেন। আমি তো সেই নামেই ডাকছি, আফরিনি ওরফে রিন পাউডার। কঠিন দাগ সরিয়ে কাপড়কে করে নিমিষেই পরিষ্কার। রাতে মারওয়ান দুটো ইলিশ মাছ এনেছে, নিশাদ ছুঁয়েও দেখেনি। নাওহান বাবাকে দেখে প্রথমে ভয় পেলেও মারওয়ানের আদরে আবারও প্রাণবন্ধ হয়ে গেছে। বেশি রাত হয়ে যাওয়ার পরেও যখন নিশাদকে মাছ ছুঁতেও দেখলো না, তখন ছেলেকে নিয়ে ইউটিউবে দেখে কোনো রকমে ইলিশ মাছ কেটে ভেজে তুলে রাখলো। ভাগ্যিস এটা ইলিশ মাছ ছিল, নয়তো এই মাছ খাওয়ার উপযোগী আর হতো না। বাসায় আসার পর জ্যান্ত লাশ টসটসে ইলিশ মাছ দুটো দেখে লোক সামলাতে পারেনি। সকালের কথা এর মধ্যে ভুলে গেছে, না হলে রাতে অন্তত ভুলেও ইলিশ নিয়ে বাসায় ঢুকতো না। পকেটে টাকা থাকলে খরচ করতে শরীরে শিরশিরায় তার। এসব ভাবতে ভাবতে গরম গরম মাছ দিয়ে ভাত মেখে বসলো। মাছের পেটের এক পিস নিল। যেই কামড় দিয়েছে, তিতই মুখ বিদকুটে রূপ ধারণ করেছে। মাছের পেটে গুতোগুতি করতে গিয়ে নিশ্চয়ই ভেতরে পিত্তি গলিয়ে ফেলেছে। ভালো করে সাফ হয়নি। মারওয়ান কোনোরকম ডাল দিয়ে খেয়ে উঠেছে। এত টাকার স্বাদের মাছ পুরোটাই জলে গেল। নারীরা সংসার কিভাবে সামলায়, সে একটু মাছ কাটতে গিয়েই গরমিল করে ফেলেছে। বাকিগুলো করতে গেলে তো একদিনই সব কিছু তছনছ করে ফেলতো। এজন্যই গুরুজনরা বলেন, সংসার সুখের হয় রমণীর কোণে। এসব ভাবতে ভাবতে মারওয়ান গোবর দেশে পাড়ি জমালো। হয়তোবা কাল আবারও রমণীর কোণের কথা ভুলে গিয়ে নতুন উদ্যমে তাদের ভেঙে দিতে মারওয়ানের মতো পুরুষরা জেগে উঠবে। নিশাত মারওয়ানের আলাপ স্থগিত আজ 3 দিনে পড়েছে। শুধু আলাপ স্থগিত, ব্যাপারটা সেখানেই সীমাবদ্ধ নেই, একজন আরেকজনের মুখ দেখা দেখিও বন্ধ অবশ্য হয়েছে নিশাতের পক্ষ থেকে। মারওয়ান ঘরে থাকলে নিশাত অন্য ঘরে দরজা আটকে রাখতো, আর বাইরে গেলে বের হয়ে রান্না বান্না করতো, ছেলেকে সময় দিত। নিশাত সকাল 8টায় স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মারওয়ান তখন ঘুমে। নাহওয়ানকে নাস্তা খাইয়ে মারওয়ানকে জাগাতে বলে বেরিয়ে পড়েছে সে। আজকে স্কুলে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, ওটা শেষ করে বাসায় আসতে লেট হবে। এসব ভাবতে ভাবতে স্কুলে পৌঁছে গিয়েছে সে। গেট দিয়ে ঢোকার সময় নাজমা ম্যাডাম ডেকে উঠলেন। নিশাত সেদিকে তাকিয়ে দেখলো নাজমা ম্যাডাম তার হাজব্যান্ডের বাইক থেকে নামছে। নিশাত তাকাতেই তিনি হাত বাড়িয়ে তাকে থামাতে ইশারা করলেন। তারপর হেলমেট খুলে হাজব্যান্ডের পকেট থেকে মানিব্যাগটা বের করে কিছু 1000 টাকার নোট গুনে নিচের পার্সে ঢোকালেন। মানিব্যাগ পকেটে রাখতে রাখতে স্বামীর গালে চুমু খেয়ে নিচের গাল এগিয়ে দিলেন। নিশাত এক নজর সেদিকে তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকিয়ে রইল। খানিক পর নাজমা ম্যাডাম এসে বললেন,
আজকে লেট হয়ে গেল, আর বলবেন না। আপনাদের স্যার আমাকে ছাড়া একদমই কিছু বোঝে না। আমি বললাম আজ গাড়ি করে যেতে ইচ্ছে করছে না, বাইকে যাব। অমনি নানা লেকচার শুরু করেছে, যদি দুর্ঘটনা হয়ে আমি পড়ে যাব, ব্যথা পাবো, হ্যান ত্যান। লোকটা এত কেয়ারিং আমার নিজেরও মাঝে মধ্যে মনে হয় একটু কম কেয়ারিং হলে কি এমন ক্ষতি হতো আপনি বলুন। নিশাত নিষ্ঠুপ হাঁটছিল। নাজমা ম্যাডামের ছোড়া প্রশ্নে একটু ইতস্তত করে বলল, আমি কি বলবো? প্রত্যুত্তরে নাজমা ম্যাডাম বললেন, আপনি তো কি বলবেন? তাই তো, আপনার তো এসব বিষয়ের অভিজ্ঞতা নেই। বলে ঠোঁট পাকিয়ে হাসলো। কথাটাই নিশাত চিৎকারের আভাস পেল, তবে কিছুই বলল না। নাজমা ম্যাডাম যে তাকে কটাক্ষ করে কথাটা বলেছেন সেটা সে স্পষ্টই বুঝতে পেরেছে। এবার কটাক্ষ নিশাতকে প্রয়োজন নেই। আগে একটা করলেও এখন আরও কয়েকজন কলিগের সাথে মিশে জোট বেঁধে করে। নিশাতের প্রথম প্রথম খারাপ লাগলেও এখন আর গায়ে লাগে না। যার স্বামীর ঠিক নেই তার স্ত্রী হয়ে এরকম দু চারটা কটাক্ষ টিটকারি হজম করতে না পারলে কেমন স্ত্রী সে? অফিস কক্ষে প্রবেশ করার মাত্রই নাজমা ম্যাডাম তার সঙ্গী সাথীদের সাথে মিশে গেলেন। নিশাতের দিকে বিশেষ ভ্রুক্ষেপও করলেন না, এমনভাবে এড়িয়ে গেলেন যেন এখানে নিশাত নামের কারো কোনো অস্তিত্ব নেই। রুবি ম্যাডাম সবকিছু লক্ষ্য করে নিশাতের দিকে এগিয়ে গেলেন। এসে নিশাতের পাশে চেয়ার টেনে বসলেন। নিশাত তাকে দেখে সালাম দিল। রুবি ম্যাডাম সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছেন? নিশাত মুচকি এসে জবাব দিল, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই থাকি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। নিশাত গড়িতে সময় দেখে বলল, জি করুন। রুবি ম্যাডাম চেয়ারটা এগিয়ে নিশাতের পাশাপাশি আনলো। তারপর খুব ধীর স্থির কণ্ঠে নমনীয় গলায় বলল, আপনার খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? এই যে আপনার হাজব্যান্ডকে নিয়ে এত গসিপ হয়, আপনাকে ঠাট্টা তামাশা করা হয়, এই জন্য। নিশাত শান্ত গলায় জবাব দিল, সত্য বলতে মানুষদের নেচার অনুযায়ী প্রথম প্রথম খারাপ লাগলেও এখন আর লাগে না, সব কিছু সয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, এভাবে ভালো আছি। যত সইতে পারবো জীবন ততই সুন্দর। যদি কোনোদিন সহ্য শক্তি কমে যায়, সেদিন না হয় আবারও আল্লাহর সাথে বন্ধুত্ব করব। ক্লান্ত হন না? হই, তবে রবের সঙ্গে কথা বলে ক্লান্তি দূর হয়ে যায়। রবের সঙ্গে কথা বলা যায়? যায়, আমি তো প্রতিদিন বলি। এতটা মানসিক শান্তি কিভাবে অর্জন করলেন? আল্লাহর সাথে কথা বলে। নিশাতের প্রত্যুত্তরে রবি ম্যাডাম হতবাক হলেন। এরকম উত্তর তিনি আশা করেননি। এত ধৈর্য, এতটা সে থাকলে নিশ্চয়ই এতটা দৃঢ় মনোবল সহিত জবাব দিতে পারত না। আল্লাহর উপরে তার কত অগাধ বিশ্বাস ভরসা। চেহারায় বিন্দুমাত্র অসন্তুষ্টির ছায়া নেই, শুধু ক্লান্তি রয়েছে। রবি ম্যাডাম হৃদয়কুঞ্জে নীরবে আওড়ালেন, আল্লাহ, তোমার এই ধৈর্যশীল বান্দাকে তুমি নিরাশ করো না, তাকে সুখে রেখো। তোমার উপরে ভরসার প্রতিদান হিসেবেও সে অনেক অনেক ভালো থাকা ডিজার্ভ করে। ঘন্টার আওয়াজ পড়াই যে যার ক্লাসে চলে গেল। নাহুয়ান রান্নাঘরের ফ্লোরে বসে খুব আশ করে চিনি খাচ্ছে। এসেছিল দুধ খেতে, তবে দুধের বয়াম না পেয়ে চিনির বয়ামে হাত ঢুকিয়ে কবজি কোনোই মুখ ভরিয়ে ফেলেছে। বাবাকে বারবার ডাকার পরেও বাবা পাত্তা না পেয়ে নিজেই নিজের কার্য হাসিল করেছে। মারওয়ান কুমকুম চোখে রান্না করে এসে নাহুয়ানের এই হাল থেকে চোখ কপালে তুলে দাঁড়িয়ে রইল। চিনি শুধু মুখেই ভরেনি, আশেপাশে ফেলে একেবারে বিচ্ছিরি অবস্থা করে ফেলেছে। মারওয়ানের রাগ উঠল। বাচ্চাটা এত জ্বালাই নিজে কপাল ঘষে বিরক্তি নিয়ে বলল, কি করেছিস পোটকার বাচ্চা? নাহুয়ান ঘাড় করিয়ে বাবাকে দেখে ফোকলা হেসে বলল, একটু মোচা মোচা খাই। মারওয়ান দাঁত কিরমির করে বলল, তোর মোচা মোচা খাওয়া বের করছি তারা। পুরো রান্নাঘরের অবস্থা বেহাল করে ফেলেছে। পাজি হতচ্ছাড়া পটলের বাচ্চাটা। ওর মা চালাতে পারে না দেখে এটাকে রেখে যায় আমার জীবন ভাজা ভাজা করতে। লিলিপুটের ছাও দুটোই শিয়ানা। কথাগুলো বলতে বলতে মারওয়ান এগিয়ে এসে নাহুয়ানের হাত ধরে টেনে তুলল। গেঞ্জি প্যান্ট থেকে চিনি ঝেড়ে বয়াম উপরে উঠিয়ে রাখলো। তারপর রান্নাঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করলো। নাহুয়ানকে নিয়ে বাথরুমে গেলে গোসল করবার উদ্দেশ্যে। বাচ্চাটা পানি নিয়ে দাপাদাপি করছে। মারওয়ান ঠোঁট চেপে বলল, এই চুপচাপ দাঁড়া লিলিপুটের ছাও। সেদিন তোর মা আমাকে বুড়ো বলেছে। বুড়ো তো তোর কারণেই হচ্ছে, ব্রিটিশের নাতি। নাহুয়ান প্যান্ট খুলে দেওয়ার তার পরনে শুধু সেন্টো গেঞ্জি। সে সেন্টো গেঞ্জি তুলে ধরে বলল, তুমি ব্রিটিশ? মারওয়ান মুখ গম্ভীর করে বলল, আমার ব্রিটিশ হতে যাবো কেন? তুই, তোর মা, তোর নানা ব্রিটিশ, বুঝেছিস? বুঝেছি। তুমি, মা, নানু, ভাই সবাই ব্রিটিশ। মারওয়ান হতভম্ব গলায় বলল, কত বড় পথ ভাবা যায়? নাহুয়ান হাত বাড়িয়ে নাড়িয়ে বলল, বট নাই। চুপ, লেংটু কোথাকার। নাহুয়ান গেঞ্জি ছেড়ে তার গোলুমলে তুই হাত দিয়ে মুখটাকে বলল, নেংটু বলো কেন? চলম চলম। মারওয়ান মগ হাতে নিয়ে বলল, ওরে কত সরম, সরম একেবারে বেয়ে বেয়ে পড়ছে। লজ্জা নাই? বাপের সামনে উদাম হয়ে দাঁড়িয়েছিস। নাহুয়ান এবার চোখে হাত নামিয়ে নাড়িয়ে বলল, লজ্জা নাই। মারওয়ান আর কথা না বাড়িয়ে পানি মগ পড়তে করে নাহুয়ানের গায়ে ঠেলে দিল। গায়ে পানি পড়ায় নাহুয়ান মুখ হা করে ফেলল। মুখ দিয়ে বুদবুদ বের হতে লাগলো। মারওয়ান ছেলের মাথা মেরিল বেবি শ্যাম্পু দিয়ে ধুইয়ে দিল। বেশ খানিক বাদে বাপ ছেলে গোসল করে একেবারে পরিপাটি হয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো।
মারোয়ার নাস্তা খেয়ে ছেলেকে তৈরি করলো, নিচেও তৈরি হলো। দুই বাপ্পাটা ফিটফাট হয়ে বসে বাসা থেকে বেরোলো। আকাশে আকাশটোর মুক্ত বিহঙ্গের নাই ডানা ঝাপটে বেড়াচ্ছে। মাঝের মধ্যে পতালয় গুঞ্জে এসে বসে কিচিরমিচির শব্দ করে চলেছে। তাদের কলতানে প্রকৃতি সৃষ্টি হচ্ছে সূর্যের মোছনা। ইমতিয়াজ ভূঁইয়া স্টাডি টেবিলে বসে কিছু লিখছিলেন। উর্মি ভূঁইয়া শুয়ে শুয়ে তার সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করছেন। বেশ খানিক পর এপাশ ওপাশ করে বললেন, শুনুন, আপনার ছেলে কি বাসায় আছে? ইমতিয়াজ ভূঁইয়া লিখতে লিখতে জবাব দিলেন, থাকলেও তোমার কাছে আসবে না। তা যাই বলার আমাকে বলো, আমি বলে দেব তাকে। বইয়ের আঁচলের তলায় ঢুকে আছে, জবাব এলো। হ্যাঁ, যেমন তোমার আঁচলের তলায় আমি ঢুকে আছি। উর্মি ভূঁইয়া রাগান্বিত স্বরে বললেন, মস্করা করবেন না আমার সাথে, বিরক্ত লাগে। আর আমার আশেপাশে কম থাকবেন, আপনাকে সহ্য হয় না। উর্মি ভূঁইয়া কলম রেখে বললেন, সহ্য হয় কাকে? উর্মি ভূঁইয়ার কিটকিটে উত্তর, কাউকে না। ইমতিয়াজ ভূঁইয়া ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বললেন, তোমার মুড যেভাবে পরিবর্তন হয়, গিরগিটির রূপও এত দ্রুত পরিবর্তন হয় না। এই বয়সে এসে আবারও পাগলামি শুরু করেছ। কিসের পাগলামি? আমি একদম সুস্থ। হ্যাঁ, তার নমুনা তো দেখতেই পাচ্ছি। উর্মি ভূঁইয়া কপাল কুঁচকে বললেন, আপনি আমাকে ইনডিরেক্টলি পাগল বলছেন। ইমতিয়াজ ভূঁইয়া কলম হাতে নিয়ে বললেন, ইনডিরেক্টলি বলার কিছু নেই, তুমি পাগলই। উর্মি ভূঁইয়া তাতে দাঁত পিষে চোখ মুখ কাঠিন্য করে ইমতিয়াজ ভূঁইয়ার দিকে চেয়ে রইলেন, যেন এক্ষুনি ভস্ম করে দেবেন সামনের পাঞ্জাবি পরিহিত পুরুষটাকে। মানহা সকালের নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে রাখেছে। ইহাব জগিং করে এসে মানহার পিছু পিছু ঘুরছে। মানহা বিশেষ পাত্তা দিচ্ছে না। ইহাব সেসবে দেখে মনের দুঃখ গাইল। অটুনির মা তোমার টুনি কথা শোনে না, রান্নার সাথে ডেটিং করে আমায় চেনে না। মানহা চোখ রাঙিয়ে বলল, এসব কি? ইহাব ঠোঁট উল্টে বলল, দুঃখ। উফ, সবসময় আপনার ইত্রামি না করলে চলে না। কোথায় ইত্রামি করলাম? শুধু গেয়েছি। মানহা কোমরে এক হাত থেকে ভ্রু নাচিয়ে বলল, কি গেয়েছেন? ইহাব গলা খাকারি দিয়ে আবারও গেয়ে উঠল, অটুনির মা তোমার টুনি কথা শুনে। থামুন থামুন, কি হলো? আপনার কাছে গান শুনতে চাইনি, তোমাকে শোনাচ্ছিও না, জাস্ট কি গাইছিলাম সেটা প্র্যাকটিস দেখাচ্ছি। ওফ, ভালো লাগছে না, সরুন। আমার ভালো লাগছে, খালি সরুন সরুন করো কেন? থাকুন থাকুন করতে পারো না? ইহাব মানহার কাছে দুই হাত রেখে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলতে লাগলো, করেছি একটা বিয়ে, এতগুলো টাকা দিয়ে। মেয়ে হলো আনরোমান্টিক, আমি হলাম রোমান্টিক। কাজের বেলায় বুমবাস্টিং, আমার বেলায় ডিসকাস্টিং। ডাক্তারি। নিশাত ক্লাসরুমে ক্লাস করানো অবস্থায় খবর পেল স্কুলে নাকি আইনের লোক এসেছে। বেশ চিন্তিত হলো সে। উড়ো উড়ো খবর পেল নাজমা ম্যাডামের নিকট তাদের আগমন ঘটেছে। কোনো রকমের ক্লাস শেষ করে তড়িঘড়ি করে ছুটলো অফিস কক্ষের দিকে। সেখানে পৌঁছে দেখলো অফিসারের রুমে অনেক ভিড় ও জটলা পেতে আছে। ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সবাই বাইরে দাঁড়িয়ে উদ্গ্রুপ ও উৎসুক দৃষ্টিতে আছে। বেশিরভাগ মেয়ে কলিগরাই ভিড় করেছে সেখানে। নিশা তার গেল না সেদিকে। ভিড় না থাকায় একেবারে দেখার চেষ্টা করত। সে আর না দাঁড়িয়ে নিজের পরবর্তী ক্লাসে চলে গেল। এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার মানে নেই। মানুষ একটা কিছু পাইলেই হলো, যেন অমূল্য রত্ন পাবার আশায় এমন চাতক পাখির নাই ক্লাস টলাস ফেলে দাঁড়িয়ে আছেন। নিশাত মনে মনে আল্লাহ সহজ করুন সব বলে প্রস্থান করল। ক্লাসের মাঝে পিয়ন এসে নিশাতকে জানালো অফিস কক্ষে যেতে। তাকে জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে। নিশাতের বুকে কামড় দিয়ে উঠল, তাকে আবার কেন ডাকা হয়েছে? এমনিতেই তার দুশ্চিন্তার কমতি নেই, এখন আবার আইনের লোকদের জবাবদিহিতা করা লাগবে। যতটুকু শুনেছে নাজমা ম্যাডামের স্বামীর ইনকাম সোর্স জানতে এই ভয়ঙ্কর লোকদের আগমন ঘটেছে। নিশাতের কাছে আইনের লোক মানে ভয়ঙ্কর। ছোট থেকে তাদের ভীষণ ভয় পায় সে। আচ্ছা, কোনোভাবে মারওয়ানকে নিয়ে কিছু জিজ্ঞেস করবে না তো? যদি সে বলে তার হাজব্যান্ড কিছু করে না, তখন সন্দেহ করবে না? তখন তো আরও বেশি সন্দেহ করবে। এরা সাধারণ মানুষের সব তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে বের করে। নিশাতের হাত পা কেমন যেন কাঁপছে। কোন বিপদ আবার তার ঘাড়ে আসতে চলেছে সে বুঝতে পারছে না। হার্টবিট ফাস্ট চলছে। অফিস কক্ষের দরজার সামনে দূরে দূরে বুক নিয়ে দাঁড়িয়ে আছে নিশাত। এখন আর ভিড় নেই। সে দরজা অবঠেলে ভেতরে এক নজর চাইল। মুখে মাস্ক পরিহিত বেশ একজন লোক বসা। একজন সামনে পায়ের উপরে পা তুলে বসে জিজ্ঞাসাবাদ করছে। সামনে নাজমা ম্যাডাম বসা, তার চোখ মুখ ফোলা ফোলা। এতক্ষণ যে কান্না করেছে তা বোঝাই যাচ্ছে। নিশাতের বুকে কে যেন হাতুড়ি পেটাচ্ছে। ম্যাডাম কান্না করছেন কেন? কি ঘটেছে ভেতরে? নাজমা ম্যাডামের সঙ্গী পারভিন ম্যাডাম, ফরিদা ম্যাডাম, খালেদ স্যার, ফয়সাল স্যার, আকরাম স্যার সকলেই মুখ কালো করে পেছনে দাঁড়িয়ে আছেন। লামিয়া আর রুবি ম্যাডাম তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। নিশাত ভেতরে ঢুকবে কি ঢুকবে না এসব ভেবে দোনামোনা করেছে। তার ভীষণ ভয় করছে। অফিস কক্ষে কেমন গুমট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিশাতকে দেখে রুবি ম্যাডাম বললেন, স্যার, নিশাত ম্যাডাম এসেছেন। জিজ্ঞাসাবাদকৃত পুরুষটি থেমে গেলেন, হাত দিয়ে ঢোকার পারমিশন দিলেন। নিশাতের উল্টো দিকে বসাসে। নিশাত ঢুক গেলে ধীর পায়ে ঢুকলো। কয়েকজনের মধ্যে একজন উঠে এসে বললেন, ম্যাম, আমরা আইন বিভাগের লোক, আপনার সম্পর্কে একটু তথ্য নেব, তারপর ছেড়ে দেব। আশা করি আপনি কোঅপারেট করবেন।
রুমের মধ্যে পিনপতন নীরবতা। নিশা ঢোক গেলে বলল, জি বলুন। স্যারের সামনে গিয়ে বসুন প্লিজ। নিশাতের বলতে ইচ্ছে করলো, দাঁড়িয়ে প্রশ্ন করুন, কারোর সামনে বসে উত্তর দিতে পারবো না, কিন্তু গলা দিয়ে শব্দ বের করতে পারলো না। ক্লান্তি ভঙ্গিমায় তুরু তুরু বুক নিয়ে নাজমা ম্যাডামের পাশের চেয়ারে বসলো। চোখ নামিয়ে বারবার নিচের ঘেমে ওঠা হাতের তালু ঘুষতে লাগলো। যে লোকটি বসতে বলেছিল সে একটা বিরাট খাতা আর কলম এনে প্রশ্ন করলো, আপনার এবং আপনার হাজব্যান্ডের নাম? নিশাত খুব আস্তে বলল, জি আমার নাম ফৌজিয়া নিশাত, হাজব্যান্ডের নাম মারওয়ান আজাদ। লোকটি খচখচ করে লিখে প্রশ্ন ছুড়ল, বাসা কোথায়? উত্তরটে, গ্রামের বাড়ি চাঁদপুর। আপনার হাজব্যান্ড কি করেন? নিশাত হাত কষতে কষতে বলল, তিনি কিছু করেন না। লোকটি অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর জিজ্ঞেস করলো, কিছু না করলে সংসার চলে কিভাবে? শ্বশুর এবং আমার টাকায়। লোকটি কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, সন্দেহজনক স্যার, তাকে নজরে রাখতে হবে। তার নামের পাশে ডাক দেব? সামনের পুরুষটি এতক্ষণ পর মুখ খুলল, প্রয়োজন নেই, ছেড়ে দাও তাকে। কিন্তু? কোনো কিন্তু নয়, যা বলেছি করো। লোকটি নিশাতকে চলে যেতে বললে, কিন্তু নিশাতে ওইদিকে মনোযোগ নেই। সে সামনের পুরুষটির দিকে তাকিয়ে আছে। মুখে মাস্ক আছে যদিও, তবুও এই কণ্ঠ সে চেনে, খুব ভালো করে চেনে। ভুল শোনার প্রশ্নই আসে না। এতদিনে এই কণ্ঠের মালিককে মুখস্থ হয়ে গিয়েছে তার। চোখ দুটো ভীষণ পরিচিত ঠেকেছে। নিশাত শক্ত হয়ে বসে রইল, কিছু হিসাব মিলাচ্ছে সে। নাজমা ম্যাডাম সম্ভবত কিছু বলার জন্য তককে তককে ছিলেন। তিনি বললেন, আমার হাজব্যান্ড সম্পর্কে সব তথ্য দেওয়ার পরেও আমাকে হেনস্থা করা হচ্ছে, আর তার হাজব্যান্ড কিছু করে না। সন্দেহজনক হওয়ার পরেও তাকে ছেড়ে দেওয়া হবে, এ কেমন না ইনসাফি। যে লোকটি দাঁড়িয়েছিল সে তাৎক্ষণিক বলল, বাড়াবাড়ি করবেন না। আমরা আপনার হাজব্যান্ডের জন্য মূলত এখানে এসেছি, বাকিদের শুধু তালিকাবদ্ধ করে নিয়েছি, তাই স্যারের সঙ্গে বেয়াদবি করবেন না। আপনি এখনও কথা বলেছেন কোন মুখে? হাজব্যান্ড অবৈধ ব্যবসা করে তার ফুটানি দেখিয়ে ঘুরেন, এখন আবার গালাবাজি করছেন। এ তো দেখি চোরের মায়ের তালগাছের সমান গলা। কথা শেষ হতেই লামিয়া ম্যাডাম এবং রুবি ম্যাডাম ঠিক করে হেসে দিয়েছে। হাসির শব্দ শুনে যাওয়ার দুজনে চোখে মুখে হাত চেপেছে। আজ বড্ড খুশি তারা। এই মহিলার সাঙ্গপাঙ্গ বহু চালিয়েছে, মানুষের পিছে পিছে গসিপ করতো, গিবত গাইতো, হাসাহাসি করতো, এবার বুঝুক ঠেলা। নিশাত আজ একের পর এক অবাক হয়েই যাচ্ছে। এসব কি শুনছে সে? নাজমা ম্যাডামের হাজব্যান্ড অবৈধ ব্যবসা করেন, তার মাথা ধরে গিয়েছে এত কাহিনী দেখে। খালেদ স্যার পিছন থেকে বললেন, যদিও উনিও দোষী, তবুও তার কথা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। নিশাত ম্যাডামের হাজব্যান্ডের উপর নজরদারি রাখা উচিত, আমি মনে করি। বাকিরাও সহমত জানালো। স্যার সম্বোধনকৃত লোকটি খালেদ স্যারের দিকে তীক্ষ্ণ নজর ফেললেন। খালেদ স্যার একটু কাঁপছেন, মনে মনে ভাবছেন, এই কথা বলে আবার তার বিপদ ডেকে আনলেন না তো। সামনের লোকটি কিছু ইশারা করতে সকলে রুম থেকে বের হয়ে দেওয়া হলো। নাজমা ম্যাডাম এবং খালেদ স্যার লোকটির মুখোমুখি বসা। লোকটি মাস্ক খুলে নাজমা ম্যাডামের দিকে চাইলেন। নিশাত তন্মা খেয়ে দাঁড়িয়ে গিয়ে অস্পষ্ট গলায় বলল, মারওয়ান আজাদ। নাজমা ম্যাডাম হাঁ করে বললেন, আপনি নিশাত ম্যাডামের হাজব্যান্ড না? লোকটি কেমন করে হেসে বলল, হলে কি করবেন? নাজমা ম্যাডাম ঢোক গিলে বলল, আপনি আইনের লোক? রহস্যময় হেসে জবাব এলো, না আমি বেআইনের লোক। খালেদ স্যার বললেন, এসব কি বলছেন মিস? ওনার হাজব্যান্ড নাকি ভাতাই মা, কোনো কাজ করে না, তাহলে উনি তার হাজব্যান্ড কী ভাবে হয়? আমি জানি না ভাই, কি হচ্ছে কেন হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে, তবে উনি নিশাত ম্যাডামের হাজব্যান্ড, এতে কোনো সন্দেহ নেই। সামনের লোকটি রুক্ষ গলায় বলল, যাই হোক, এই রুমে কী করেছে, কি দেখেছেন, সেসব যেন ভুলে যাওয়া হয়, মনে থাকবে? উভয়ই কাপা গলায় বললেন, যে মনে থাকলে। লোকটি পাকা হাসলো। সবাইকে বের করে দিয়ে নিশাতের সামনে দাঁড়িয়ে কোটটা খুলে বলল, ভালো আছেন মিসেস? নিশাত প্রত্যুত্তর করতে পারল না। শার্টের বুকের উপরে লাগতে লেখা এজেন্ট IMF, কোড নাম্বার 2356XAC। কোমরের হিপ হোলস্টারে পিস্তল রাখা। চোখের সামনে তুড়ি বাজানোর শব্দে নিশাতের ঘোর কাটল। কেমন গলায় বলল, আপনি মারওয়ান আজাদ? হুম, আজাদ এক সাইফার। নিশাত আর ভারসাম্য রাখতে পারল না। চারিপাশে অন্ধকার হয়ে গেল। দুনিয়ার এই যাত্রাপথ কটায় আস্মিকতায় জীবন চরে অমর কথা। মন কারো দিশে হারা। তাজরিন ফাতিহা। মানব জীবনের মাঝে মধ্যে কিছু অভাবনীয় পরিবর্তনের ঝলক দেখা যায়, যা আকস্মিকভাবে তার চমকপ্রদ উপস্থিতির জানান দেয়। একরাশ সমাহীন কষ্ট পেয়ে দুঃখের ক্লেশগুলো অন্তরিক্ষের শূন্য গর্ভের ন্যায় অতলে তলিয়ে যায় মুর্মুহ। অদৃশ্য ঝলকারি পেরে গেথে মনকে করে আনন্দিত। নিশাতের ব্যাপারটা যেন পর্যায়ে ফেলা যায় তার পরিধি এখনও করা হয়নি। বিছানায় শয়িত এক সত্তা, মাথার উপরে সিলিং ফ্যান ঘুরছে বিরামহীন, বালিশে ছড়িয়ে ছিটিয়ে থাকা খোলা চুলগুলো বাতাসে উঠছে এলোমেলো। অদূরে জানালার পর্দাগুলো দুলছে। পিটপিট করে চোখ খুলে আশেপাশে নজর বুঝল নিশাত। কেউ নেই রুমে। দীর্ঘক্ষণ চোখ বন্ধ থাকার মাথা ব্যথা করছে তার। কোথায় ছিল, কি ঘটেছিল, এসব স্মৃতিপটে উকি দিতে নিশাত তড়াক ছোঁয়া থেকে উঠে দ্রুত রুম থেকে বেরোতেই দেখল মারওয়ান রান্নাঘরে কি যেন করছে। নিশাত হুড়মুড় করে মারওয়ানের
বাহুদুরে উত্তেজিত কণ্ঠে বলল, এই আপনি আমার স্কুলে গিয়েছিলেন? মারওয়ান চা বানাতে গিয়ে চিনির শরবত বানিয়ে ফেলেছে, এটা নিয়ে তার মেজাজ কিটমিট করেছিল। এখন আবার নিশাতের প্রশ্নে আরও মেজাজ চড়া হলো। রুক্ষ গলায় বলল, তোমার স্কুলে আমি যাব কেন? হোয়াই, সেখানে আমার কাজ কি? নিশাত মারওয়ানের শার্টের দুপাশে চেপে ধরল। খবরদার মিথ্যা বলবেন না, আমি স্পষ্ট আপনাকে দেখেছি, ওটা আপনিই ছিলেন। আমার সাথে কেমন লুকোচুরি খেলা খেলবেন না বলে দিলাম। খড়খড়ে গলায় মারওয়ান প্রত্যুত্তর করলো, আশ্চর্য, তোমার সাথে কি আমার খেলাধুলার সম্পর্ক? তুমি ফুটবল খেলোয়াড় নাকি ক্রিকেট খেলোয়াড়? নিশাত শার্ট আর শক্ত করে চেপে ধরল। গড়িয়ে পেঁচিয়ে কথা বলবেন না, যা বলার সাপ সাপ বলুন। গড়িয়ে পেঁচিয়ে কথা বলে ভীতু আর অপরাধীরা। আপনি কি সেরকম কিছু? একদম হেলা করবেন না বলে দিচ্ছি, মোটেও ভালো হবে না। মারওয়ানের শ্লেষাত্মক কণ্ঠ, আচ্ছা করলাম না হেলা। হ্যাঁ, তোমার স্কুলেই আমি ছিলাম, এবার কি করবে? নিশাত আশ্চর্যিত হয়ে কলার ছেড়ে দিল। একবার জেরা করতে ঘাটতারা লোকের এমন ফটাফট উত্তরে আশা করেনি নিশাত। দের কণ্ঠে বলল, আপনি পুলিশ? মারওয়ান বাঁকা হাসল। হ্যাঁ, এবার তোমাকে থানায় ট্রান্সফার করব, একজন আইনের লোকের কলার ধরার অপরাধে। এতদিন মুখে মুখে তর্ক করার কারণে তোমাকে গ্রেপ্তার করা হলো ফৌজিয়া নিশাত। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিশাত জবাব না দিয়ে ঢোক গিলতে লাগলো। মারওয়ান এক প্রো উঁচিয়ে তার দিকে যেয়ে নিশাত একটু স্থির হয়ে বলল, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তো করো না, কে বলেছে বিশ্বাস করতে? মারওয়ান খাপছাড়া উত্তর। নিশাত একটা লম্বা শ্বাস ফেলে বলল, কতদিন হলো এই পেশায় আছেন? বহুদিন। আপনি ভাতাইম্মা আকাইম্মা দেখাতেন, আদতে আপনি তো নন, তাই তো? জানি না, কখনো বলেননি কেন? আমার ইচ্ছা। আপনার সাথে এত গোপনীয়তা কেন? কারণ তুমি বিশ্বাসভাজন নও তাই। বিশ্বাসভাজন হলে কে তাহলে? আমার একান্তজন। আপনার একান্তজন কে? মারওয়ানের বিরক্তি কণ্ঠ। এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, চা বানিয়ে দাও। নিশা চেতি গলায় বলল, আপনিও চা বানাতে বাধ্য নয়, আমিও। আপনার একান্তজনকে বলুন। তার আমি করো না ফৌজিয়া নিশাত, একদম জেলে ভরে দেব। দিন, এই সংসারে চেয়ে জেলে অত্যাধিক শ্রেয়। ভয়ডর নেই? না। স্বামীর মুখে মুখে তর্ক করা বেত্তামিজ মহিলাদের কাজ। তুমি কি বেত্তামিজ? মারওয়ানের গম্ভীর প্রশ্নে নিশাত সহসা ছাপটা বলল, আপনাকে স্বামী কি বলল? জালেমদের উচিত জবাব দেওয়া ভালো কাজ। স্পর্ধা কত? আমাকে ইনডিরেক্টলি জালেম বলেছ। ইনডিরেক্টলি বলিনি, ডিরেক্টলি বলেছি। অবশ্য আপনার গায়ে লাগলে তো যে গন্ডারের চামড়া, বাপরে। মারওয়ান ব্রো কুচকে বলল, আজকে মনে হয় বেশি মুখ চলছে। বলে যাচ্ছ নাকি আমি কে? নিশাত চুলগুলো হাতে খোপা করতে করতে বলল, বলিনি। আগে তর্ক করতাম না, বেকার ভব করে দেখে। এদের সাথে তর্ক জমিয়ে বিশেষ ফায়দা নেই, তর্ক জমে শেয়ানে শেয়ানে। বলতে চাচ্ছ আগে আমি বুদ্ধিমান ছিলাম না? অবশ্যই না। বুদ্ধিমান পুরুষ কোনোদিন শুয়ে বসে থেকে বউকে ইনকামে পাঠায় না। বুদ্ধিমান বলেছি কি, প্রকৃত পুরুষ মানুষ কখনো বউয়ের টাকায় চলে না, উল্টো বউকে ঘরে রানী করে রাখে। ঠিক যেমন ঝিনুক তার মূল্যবান মুখটা খোলেছে সহ যত্নে রেখে, ঠিক তেমন। মারওয়ান হামিদের নির্লিপ্ত গলায় বলল, ও আচ্ছা, যাই হোক, আপনি এসব কাজ আমার আড়ালে করতেন তো নাহওয়ানকে রাখতেন কোথায়? কোথায় আবার রাখবো, আমার কাছেই থাকতো। আর তুমি স্কুলে থাকতে কাছে গিয়েছি আজকে শুধু, বেশিরভাগ সময় তুমি বাসে ফিরলেই যেতাম। কই, আজ তো দেখলাম না। আজকে ছেলেকে কোথায় রেখেছিলেন? ও ঘুমেছিল, তাই ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম। ওর ঘুম থেকে উঠতে উঠতে আমি হাজির হয়ে যেতাম। কথা শেষ হতেই নাওহানের গলার আওয়াজ পাওয়া গেল। ঘুম ঘুম চোখ টলতে টলতে বাচ্চাটা উঠে এসেছে। মাকে সামনে থেকে ডেকে উঠল, মা। নিশাত এগিয়ে এসে ছেলেকে কোলে নিয়ে গালে উষ্ঠ চেপে ধরে বলল, আমার ছানার ঘুম ভেঙেছে? নাহুয়ান নিশাতের ঘাড়ে মাথা ফেলে ঘুম ঘুম গলায় বলল, ভেঙেছে, শুশু করব। চলুন চলুন, হিস করে আনি। নিশাত ছেলেকে নিয়ে রান্নাঘর থেকে বেরোতে নিলে পেছন থেকে মারওয়ান বলে উঠল, মিসেস মারওয়ান, এক কাপ মশলাদার চা পেতে পারি? সম্বোধন নিশাতের চলন্ত পাচড়া থেমে গেল মুহূর্তেই। চেহারায় ফুটে উঠল কিং কর্তব্যমোটা, নাকি প্রশান্তি বোঝা গেল না। বিস্মিত নেত্রে কেবল মাথা নাড়ল। আজকে মানহার ইয়ার ফাইনাল এক্সাম শুরু হয়েছে। ইহাব মানহার কলেজের সামনে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। গেট দিয়ে ঢুকতে বেরোতে প্রায় সকলের চক্ষু তার উপরে পড়েছে। পড়াটাই স্বাভাবিক, সং চেয়ারম্যানের পুত্রের পদধূলি পড়েছে কলেজ প্রাঙ্গণে, এটা তো খুশির সংবাদ। অধ্যক্ষ মহাদয়ের সাথে মোলাকাত করে এসেছে ইহাব। তিনি ইহাবের ব্যাপারটা দক্ষতা প্রকাশ করেছেন। ইহাব বেশিক্ষণ থাকেনি, পরিকল্পনা করেছে মানহাকে নিয়ে এখান থেকে শ্বশুরবাড়ি যাবে। যেহেতু মানহার ক্যাম্পাসের কাছেই তাদের বাড়ি, তাই একবার দেখা দিয়ে আসা দরকার। অনেকদিন কাউকে জানানো হয় না। ইস, মারওয়ানটা যদি থাকতো তাহলে একেবারে জমে যেত। ভাবনার মাঝে মানহাকে দৃষ্টিগোচর হলো তার। নিকাব থাকায় মানহার ভাবমূর্তি বোঝা যাচ্ছে না। তবে ইহাবের কেন যেন মনে হলো পরীক্ষা ভালো হয়নি মানহার। মানহা এগিয়ে এসে বলল, আপনাকে চলে যেতে বলেছিলাম না? তুমি যেতে বললে আমি যাব কেন? আমার মর্জি। মানহা গম্ভীর স্বরে বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারীদের দর্শন দিচ্ছিলেন,
সেটা বললেই তো হয়। মহিলা কলেজের সামনে আপনার দাঁড়িয়ে থাকতে হবে কি জন্য? আর কোথাও জায়গায় দাঁড়ানোর জায়গা ছিল না? ইহাব সানগ্লাস খুলে বলল, আর ইউ জেলাস? না, স্বামীর জন্য জেলাস হব না, হব অন্য ব্যাটার জন্য। যত সব সিনেমার ডায়লগ মারাইতে আসে আমার সামনে। ইহাব হতবাক হয়ে বলল, এসব কি ভাষা? তুমি এখন ভাষা ইউজ করো কেন? এসব ভাষা কি কারোর জন্য দলিল করা যে আমি বলতে পারবো না? শুনুন সামনে থেকে। মটকা গরম থাকলে আমি সব ভাষায় কথা বলি, তাই যত সম্ভব দূরত্ব বজায় রাখুন। যে কোনো সময় মটকা ফেটে যেতে পারে। মটকা ফেটে গেলে ব্রেইনও নিশ্চয়ই ফেটে যাবে। ভালোই হবে, এরকম আনরোমান্টিক ব্রেইনের প্রয়োজন নেই। মানহার আগেই কথা বলতে ভুলে গেল। সিরিয়াস সময়ে এমন ইটরামি কার ভালো লাগে? খিটখিটে মেচেচে বলল, আপনি ভালো হবেন না। ইয়া বাইকে বসে বলল, আমি খারাপ হলাম কবে? আমি সিরিয়াস কথা বলছি। আমিও তো সিরিয়াসলি বলছি। কেন তোমার মনে হচ্ছে না? কাছে আসো, মটকা ফাটিয়ে দেই। ছুমন্তর ছু, কালিকুত্তার গো, লাল ভেলকি লাগ, দ্রুত মটকা ফাট। মানহার এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে রাগান্বিত হয়ে হাঁটতে লাগলো। প্রতিমধ্যে তার ক্লাসের এক মেয়ের সাথে থেমে যেতে বাধ্য হলো। চেয়ারম্যান বাড়ির বউ হয়ে ভাবের ঠেলায় পা মাটিতে পড়ে না। না চাইতেও পেয়ে গেছে, তাই তো মূল্য দেয় না। আমার জামাই এত কেয়ারিং, মজার হলে আমি তো মাথায় করে রাখতাম। এজন্যই ছোট বাড়ির মেয়ে বড় বাড়ির বউ করা উচিত না। বেশি পেয়ে এরা দাপটে পা ফেলে না। ঢং দেখলে বাঁচি না। ইহাবের কর্ণকুহরে কথাটা পৌঁছাতে চকপক ক্রোধে লাল হয়ে উঠল। তাৎক্ষণিক সেদিকে ঘুরে বলল, বাঁচতে বলেছে কে? মরে যান। বিশ্বাস করুন, মান্নার ঢঙে যদি আপনি মরেন তাহলে আমি নিজে দায়িত্ব ওকে আরও ঢং শেখাবো। ঢঙের বদৌলতে আপনার মতো 2-4টে মরলে তার আরও সোয়াব হবে। আমি চেয়ারম্যান পুত্র ইহা পুইয়া বলছি, সমাজ থেকে এরকম বিষাক্ত কীট দূর করার দায়ে মিসেস আরফিনকে পুরস্কারে ভূষিত করব। মাইন্ড ইট। কথা শেষ করে মানহার দিকে এক পল চেয়ে বলল, রাস্তার কুকুর ঘেউ ঘেউ করবে, এতে দাঁড়িয়ে না থেকে সামনে এগিয়ে যেতে হয়। কথা শেষ করে হাত মুষ্টিবদ্ধ করে এক নজর মেয়েটির পানে চেয়ে মানহার হাত ধরে চলে গেল। সহপাঠী মেয়েটি চরম অপমানিত হলো। ভরা রাস্তায় এতগুলো মানুষের সামনে আমার অপমান ও কুকুর সম্বোধনে লজ্জাও পেল বেশ। ভবিষ্যতে মানহার সঙ্গে পাঙ্গা দেওয়ার আগে আজকে এই কথা অবশ্যই মনে পড়বে তার। সাপের লেজে পা দিয়েছে, ছবল তো খেতেই হবে। সময়টা মধ্যাহ্নের খানিক আগে। নিশাত বাজারে গিয়েছে। গতকাল মারুয়ান নিজে থেকেই হাতে একটা টাকা ধরিয়ে বলেছে যা ইচ্ছে হয় কিনে আনতে। নিশাতের কি যে ভাল লাগছিল তখন! এমন একটা মুহূর্তের জন্য সে বিয়ের পর থেকে অপেক্ষারত ছিল। আল্লাহ তার মনস্কামনা পূরণ করেছেন। আল্লাহ দরবারে ইতিমধ্যেই বার কয়েক শুকরিয়া জ্ঞাপন করে ফেলেছে নিশাত। স্কুল থেকে কিছুদিনের ছুটি নিয়েছে সে। ওই ঘটনার পরে একদিনও স্কুলে যাওয়া হয়নি তার। ঘরে অলস সময় পার করেছিল বিধায় বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। ঘরে সৌদাপাতি দরকার ছিল কিছু। মারওয়ান তখন ঘুমে। অনবরত দরজা ধাক্কানোর ফলে সে বেশ বিরক্ত হলো। এই সময়ে এমন বুলডোজার চালাচ্ছে কে দরজার ওপরে? নিশা তো এমন কাণ্ডজ্ঞানহীনের মতো দরজা ধাক্কায় না। নিশ্চয়ই দারোয়ান নয় তো ময়লাওয়ালা এসেছে। এরা এমনভাবে দরজা ধাক্কাবে যেন পারে না দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকিয়ে যায়। মারওয়ান বিরক্তিকর চেহারা বানিয়ে দরজা খুলে দিতেই গায়ের ওপরে হুমড়ি খেয়ে পড়ল কিছু। আসসালামু আলাইকুম স্লাব্রো, দিনকাল কেমন যায়? মারওয়ান বস্ত্রবাঘাত পরার ন্যায় হাঁ করে তাকিয়ে আছে। মুখে রানী। ইহাব চড়ছে ধাক্কায় হাড্ডিগুলো একত্রে হওয়ার জোগাড়। ইহাব একটা অকল্পনীয় কাণ্ড ঘটিয়ে ফেলেছে। শ্বশুর বাড়ি থেকে সোজা মারওয়ানের বাড়িতে হাজির হয়ে গিয়েছে। মান্না বাইকে দেখে এগিয়ে এলো। বোনের ডাকে মারওয়ান স্তব্ধতা কাটিয়ে কোনো রকমে বলল, তোরা এখানে? উত্তরটা ইহাব দিল, মিস করছিলাম ব্রো। মারওয়ান গম্ভীর সুরে বলল, বাসা চিনলি কিভাবে? ইহাব মারওয়ানকে ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আরে এটা আমার জন্য কোনো ব্যাপার হলো? ইটস ইহাবস কেরমতি বস। মানহা ভাইয়ের কুঞ্চিত চেহারার দিকে চেয়ে বলল, ভাইয়া তিনি মজা করছেন, ঠিকানা আব্বা দিয়েছেন। মারওয়ান মুখ টান টান করে বলল, ভেতরাই। তোর ভাবি বাজারে গেছে। আসলে আসতে কোট খুলে দিস, আমার ঘুম হয়নি এখনো। খবরদার ডিস্টার্ব করবি না। আর তোর পাশেরটাকে বলিস দরজায় পাশে ময়লার বালতি রাখা আছে, ওটা নিচে ফেলে আসতে। এসেছে যেহেতু সব মিটিয়ে যাক। বলে কটকট পায়ে প্রস্থান করলো। মান্না আহম্মকের মতো দাঁড়িয়ে রইল। ইহা পেছন থেকে চিল্লিয়ে বলল, মেহমান দিয়ে ময়লা ফেলে কে ভাই? ঘর থেকে মারওয়ান আজাদ এর কণ্ঠ ভেসে এলো, মেহমান কে? এবার ছটপটে উত্তর, মেহমান কে মানে আমি কি? অফকোর্স উড়ে এসে জুড়ে বসা মাল। এত বড় কথা, এক্ষুনি চলে যাব, কেউ আটকাতে পারবে না বলে দিচ্ছি। মারওয়ান রুম থেকে বলল, হ্যাঁ তোকে আটকাতে দরজায় পাশে বিল গেটস বসে আছে। ইহাব মুখ লটকে চড়ে পড়ল, একবার বেরিয়ে গেলে আর আটকানো যাবে না কিন্তু। মারওয়ান রুম থেকে বেরিয়ে এসে শটান দাঁড়িয়ে বলল, কে আটকাবে শুনি? ইহাব মুখ ভার করে বলল, জানি না, তবে যাই আটকাক আমি থাকবো না। মারওয়ান ব্রো কুচকে বলল, আশ্চর্য, তোকে আটকাচ্ছে কে? মেহমানকে এত অপমান আল্লাহ সইবে না। মেহমান? আমি তো দেখছি আজ তো একটা গার্বেজ। শোন, ময়লা ফেলতে গেলে নিচে গেলে নিচেকেও ফেলে আসিস। হুদায় সকাল সকাল চোখ মুখ দুটাই নষ্ট হলো। কথা শেষ করে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে আবারও চলে গেল। ইহা প্রত্যুত্তর করতে যাচ্ছিল,
অমনি মানহা পাশের রুমে টেনে নিয়ে গেল। এটা দু এক হলেই সাপ পেঁচির মতো কামড়া কামড়ে শুরু করে। বাপরে! রান্না করে নিশাতের হাতে হাতে কাজ করছে মানহা। নিশাত বাজার থেকে এসে মানহাদের দেখে অবাকের সাথে সাথে খুশিও হয়েছে বেশ। এই প্রথম মানহা তাদের বাসায় এসেছে। খুশি না হয়ে উপায় আছে? ভাগ্যিস নিশাত বাজারে গিয়েছিল, হয়তো মেহমানদের কি দিয়ে আপ্যায়ন করত। আল্লাহ তালা মেহমান পাঠাবে বলেই বোধহয় আজ বাজারে গিয়েছিল সে। আলহামদুলিল্লাহ। চুলোয় শুটকি বোনা করেছে নিশাত। মানহা রোস্টের জন্য চিকেন ম্যারিনেট করে রেখেছে। আরেক পাশে পানি ঝরতে পোলাওয়ের চাল ধুয়ে রেখেছে। মানহা চিকেন ম্যারিনেট করে চাপা দিয়ে রাখলো। তারপর নিশাতের দিকে ফিরে বলল, ভাবি, সংসার করা অনেক ঝামেলার। নিশাত কড়াইয়ে ঢাকনা দিয়ে বলল, সব কিছুই ঝামেলার বোন। ঝামেলা ছাড়া কোনো কাজ হয়? সেটা ঠিক বলেছ, তবে আমার মন চাই সারাদিন ঘুমিয়ে থাকি, কিন্তু এটা অসম্ভব। নিশাত পেছনে হাত ধুয়ে বলল, তোমার শ্বশুর শাশুড়ি ননদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো। একদিন তোমার শ্বশুর বাড়ি যাবো, বুঝলে? তোমার শাশুড়ি মানুষটাকে দেখার আমার বড্ড ইচ্ছে। যেভাবে বর্ণনা করেছ, মনে হয় ওই নারীকে সামনাসামনি না দেখলে একদমই চলবে না। মানহা একটু উদাসীন হয়ে গলার আওয়াজ কমিয়ে বলল, যেতে ইচ্ছে হলে ভাইয়াকে নিয়ে যাও। ভাইয়াটা এত কাঠখোট্টা, একটুও রসকস নেই, বুঝলে? এসেছি পর একটার পর জিজ্ঞেস অবধি করেনি কেমন আছি। ওনার সাথে মিলে সাপ পেঁচের মতো হাউকাউ জুড়ে আবার ঘুমাতে চলে গেছে। উফ, এত ঝগড়া বোধহয় মহিলাও করতে পারে না যতটা তারা দুজন করে। মাকেও। কথা শুনে নিশাত মুচকি হাসছে। মানহা তা দেখে বলল, হেসো না তো ভাবি, তুমি কিভাবে যে ভাইয়ের সাথে থাকো আল্লাহ জানে। এমন ঘাওড়া আর রোবট কিসমিসের মানুষ আমি ইহজন্মে আর দুটো দেখিনি। একেবারে হিটলারের যমজ ভাই বিটলার। মায়া মহব্বত কম। মানহার কথায় নিশাত একটু জোরে হেসে দিল। মারোয়ার নিশাতের হাসি মাঝে রান্না করে ঢুকে ভ্রু বাঁকিয়ে বলল, রান্না বান্না রেখে হাত এত হাসাহাসি হচ্ছে কেন? খিদেই পেট চৌচো করেছে আর তারা আমোদ ফুর্তি করছে। এইটা এসে আবারও ডিস্টার্ব করছে। যা এখান থেকে। রান্নাবান্নার রহ তো জানিস না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে কেন? যা ভাগ। বলে মানহার মাথায় চাটি মারল। মানহার ঠোঁট উল্টে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, রান্নাবান্নার রহ না জানলেও শ্বশুর বাড়ি কি তুমি রেঁধে দিয়ে আসো? মারোয়ান মানহার মাথায় আবারও ঠেসা দিয়ে বলল, আমাকে যত সব ভংচক বিশ্বাস করতে বলিস না। তোর শ্বশুরবাড়ি যে বড় লোক, তুই সেখানে ঘুম ছাড়া আর কোনো কাজই করিস বলে মনে হয় না। সেখানে উঠতে বসতে শুতে কাজের লোক ফিক্সড। ইভেন হাঁকতে হতোদের লোক লাগে। এখানে এসে যতই ফাপড় মানিস, সত্য কোনোদিন মিথ্যে হবে না। ভাইয়ের কথা শুনে মানহা নিশাতের দিকে কাল ফুলিয়ে চাইল। নিশাত হেসে তরকারি নাড়তে নাড়তে বলল, সবসময় এত বিটলামি করেন কেন বিটলার মহাশয়? মারোয়ান পুরো নাচিয়ে বলল, বিটলার আবার কে? নিশাত কিছু বলতে নিলেই মানহা চোখ দিয়ে ইশারা করলো কিছু না বলতে। নিশাত তা থেকে কথা ঘুরিয়ে বলল, কেউ না। আপনি বাইরে যাবেন? না। কেন, আপনার কাজ নেই আজ? মারোয়ানের দিকে চোখে চেয়ে নিশাতের কথা বন্ধ হয়ে গেল। এমনভাবে তাকিয়ে আছে যেন নিশাতকে এখনই চিবিয়ে খেয়ে ফেলবে। নিশাত চিপে কামড় দিয়ে অন্যদিকে তাকালো। মানহা নিশাতের দিকে চেয়ে অবাক করে বলল, ভাইয়া ভাইয়া এখন কাজ করে ভাবি? নিশাত আমতামতা করে বলল, আরে না, সিগারেট টানতে বাইরে যাইতো, তাই মজা করে সেটাকে কাজ বলেছি। মানহা সরু চোখে কিছু বলতে নিলে মারোয়ান গম্ভীর স্বরে বলে উঠল, শোন, যেটা বলতে এখানে এসেছি, তোর জামাইকে বল আমার ছাউকে দিতে। ওকে সেই যে নিয়ে গিয়েছে এখনও দেয়নি, যা গিয়ে বল। মানহা ভাইয়ের গম্ভীর কণ্ঠ শুনে এক মুহূর্ত দাঁড়াই না, রান্নাঘর থেকে বেরিয়ে যায়। মানহা বেরিয়ে যেতে মারোয়ান নিশাতের মাথায় পেঁচিয়ে রাখা ওড়নাটা নিচ থেকে লম্বা করে বেনি টেনে ধরে বলল, তোমাদের পেট পাতলা মেয়েদের, এই জন্যই কিছু জানাতে হয় না। এসব এখানে সেখানে সাপ্লাই করার জন্য বসে থাকো, মাথা মোটা ছেলে মেয়ে। নিশাত মাথার পেছনে হাত দিয়ে বেনি চেপে বলল, খেয়াল ছিল না? এত কথা শোনানোর কি আছে? তোমার খেয়াল থাকে কি আমার সাথে কিভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা যায় সেটা মন চাচ্ছে টিপে চ্যাপটা করে দেই। কার্য কম, বুদ্ধি সত্যিও কম, লিলিপুট কোথাকার। নিশাত মুখ ফুলে মারোয়ানের দিকে চেয়ে মুখ ঘুরিয়ে নিল। রান্নার মনোযোগী হলো। একটা কথাও বলবে না সে। সামান্য একটু কথা মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। এতে কি দুনিয়া একেবারে ধ্বংস হয়ে গেছে? বিড়বিড় করে বলল, মান্না ঠিকই বলেছে, বিটলার কথাকায়। মারোয়ান নিশাতের কানের কাছে গিয়ে বলল, তুমি তো তাহলে মিসেস বিটলার? নিশাত থতমত খেলো। কথা শুনলো কি করে? কান পেতেছেন কেন? তুমি আসতে বলেছ কেন?